পালস অফ পলিটিক্স। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর পার হয়েছে 4 মাস। পুরোটা সময় ভারতে থেকে কখনো বিবৃতি, কখনো কথিত ভাস্কৃত ফোনালাপ বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সমাবেশে টেলিফোনে যুক্ত হয়ে দিচ্ছেন নানান বার্তা, যেখানে তিনি তার পতনে ছাত্র জনতার আন্দোলন নয় বরং ষড়যন্ত্রকেই দায়ী করছেন। আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পুরো দায় তিনি দিচ্ছেন ডক্টর ইউনূসের উপর, তাকেই আখ্যা দিচ্ছেন খুনি ফ্যাসিস্ট হিসেবে। সম্প্রতি বাংলাদেশ সফর করে ভারতে ফিরে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না ভারত। 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার আগে পরে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী সহ অনেক নেতা। তবে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় থাকলে অনেকটাই নীরব আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এসব নেতারা। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, নির্বাচন ঘোষণা করলেই দেশে ফিরবেন তার মা। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ কি ফিরতে পারবে দেশের রাজনীতিতে? নেতাকর্মীদের কি ধারণা, কি বার্তা তাদের কাছে, আর কেমন আছেন তারা? এই আলোচনায় আজ পালস অফ পলিটিক্সে আমার অতিথি আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাত। ডাক্তার হাবিবে মিল্লাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আমি শুরুতেই আপনার কাছে আপনার ব্যক্তিগত একটা জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি একজন বেশ সুনামধন্য চিকিৎসক, সার্জন, এবং আপনার যে সুনাম আছে সেটি আপনার বিরোধী রাজনৈতিক দলদের কাছ থেকেও কথা প্রসঙ্গে আমি শুনেছি। আপনি কি আফসোস করেন যে সেই পেশাটা মানে সেটিতে জোর না দিয়ে বা সেটিকে পুরোদস্তুরভাবে না চালিয়ে আপনি রাজনীতিতে আসলেন এবং আসলেন আওয়ামী লীগের রাজনীতিতে? এখন এসে আপনার নিজেরই একটা জীবন সংখ্যায় বা এরকম একটা পরিণতি এসে যখন পৌঁছাচ্ছে, আপনি কি কখনো অনুতাপ করেন যে পেশাটা ওটা থাকলেই ভালো হতো, চিকিৎসকের পেশায়? মানুষের জীবন পরিবর্তনশীল এবং মানুষের লক্ষ্য এক একজনের এক এক রকম। আমার জীবনের লক্ষ্য ছিল ডাক্তার হিসেবে যেমন মানুষের চিকিৎসা সেবা দেওয়া। আপনি জানেন যে আমি হার্ট সার্জন হিসেবে দেশে, বাংলাদেশ এবং দেশের বাইরে অনেকদিন কাজ করেছি, মানুষের সেবা দিয়েছি। আমি একটি সময় চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে নিজের অঞ্চলের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার কিভাবে পরিবর্তন করা যায়। আমি ডাক্তার হিসেবে হয়তোবা সারা জীবন চিকিৎসা করলে 6,000 থেকে 8,000 মানুষের চিকিৎসা করতে পারবো এজ এ সার্জন, কারণ দিনে 2টোর বেশি অপারেশন করতে পারি না সেই যতদিন কর্মক্ষম থাকবো। কিন্তু আমি যদি কোনো পলিসি মেকিং এ যাই কিংবা পলিসি পরিবর্তনের চেষ্টা করি সৎভাবে, তাহলে হয়তো দেখবো যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন হয়েছে। এবং এটা চিন্তা করে দেখলাম যে আসলে পরিবর্তন করার জন্য সৎ রাজনীতিবিদ, যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ, তারাই পারে পরিবর্তন করতে, অন্য কোনো প্রফেশনের এই সুযোগটি নেই। সেই থেকেই রাজনীতিতে আসা। একটি সিদ্ধান্ত বাংলাদেশের আমাকে প্রভাবিত করেছে, সেটি হচ্ছে কমিউনিটি ক্লিনিক সিস্টেম। সেটা হচ্ছে, আমি দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত হচ্ছে মহিলারা এবং দরিদ্র পরিবারের শিশুরা। তাদের জীবনে মিনিমাম চিকিৎসা সেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকে ব্যাপক ভূমিকা রেখেছে। একটি মাত্র রাজনৈতিক সিদ্ধান্তে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক হয়েছে। সেই সিদ্ধান্তটি আমাকে প্রভাবিত করেছে যে ইচ্ছে করলে আমিও পারি, এবং সেটা করতে হবে রাজনীতির মধ্য থেকে, রাজনীতির বাইরে থেকে। এই সুযোগটা খুবই কম। আপনি পেরেছেন? মানে আপনি যেই লক্ষ্য নিয়ে শুরু করেছিলেন হাজারো বা লক্ষ মানুষের জীবন পরিবর্তন করার, পেরেছেন? আমি এটুকু বলতে পারি, জাতীয়ভাবে সুযোগ না থাকার কারণে আমি হয়তোবা জাতীয়ভাবে বড় কোনো ভূমিকা রাখতে পারিনি। কিন্তু আমি যে অঞ্চলের মানুষ, সেই সিরাজগঞ্জ, কামারখন্দ বা সিরাজগঞ্জ জেলার অনেক পরিবর্তনের সাথে, বলি না আমি এককভাবে করেছি, কিন্তু অনেক পজিটিভ পরিবর্তনের সাথে আমি সরাসরি সম্পর্কিত। এবং আপনি যদি ওই অঞ্চলে খবর নিয়ে দেখেন, উত্তরবঙ্গ সবসময় অবহেলিত। সেই উত্তরবঙ্গের মানুষকে, বিশেষ করে আমি যে জেলার মানুষ, সেই জেলার মানুষ, আমার নির্বাচনী এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য উন্নয়ন কর্মকাণ্ড থেকে, এটা যে আমার একক কৃতিত্ব সেটা না, কিন্তু সেই কৃতিত্বের আমি একটু হয়তোবা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সেই কাজটি আমি করেছি, এবং সেজন্য আমি পুরোপুরি সন্তুষ্ট না হলেও মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকখানি করা গেছে। জি, মানে চেষ্টা করেছেন আপনারা, আপনি অন্তত আপনার নির্বাচনী এলাকার কথা বলছেন, তারপরে সেই এলাকায় বা সেই এলাকার মধ্যে আপনি কতটা নিরাপদে থাকতে পারলেন এই পর্যায়ে, সেটি হয়তো কথায় কথায় পরে আলোচনা করব। এখন যে বিষয়টি বাংলাদেশ, আমাদের দেশে তো বটেই, ভারত বাংলাদেশ দুটো দেশেই আলোচনা হচ্ছে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটা খুব টানাপোড়েন চলছে, উত্তেজনা মূলত চলছে সংখ্যালঘু ইস্যুতে। এবং নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে ভারতের মিডিয়াতে অনেক রকম খবর প্রকাশ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে গুজব, অপপ্রচার,
অপপ্রচার অতিপ্রচার করছে ভারতীয় মিডিয়াগুলো, এবং ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা অনেকেই এমন অনেক রকম মন্তব্য করছেন, যেটার প্রতিক্রিয়ায় আবার বাংলাদেশ আসছে, নানান কথা বলছে। আপনি মানে এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্য যেগুলোর আসলে বাংলাদেশ থেকে প্রতিবাদ করা হচ্ছে, সেই প্রসঙ্গে আপনার কাছে জিজ্ঞাসা করছি, ভারতের এই অবস্থানকে আপনি সমর্থন করেন কিনা? আপনি বললে আমি বলতে পারি যে কোন মন্তব্যগুলো নিয়ে আমি জানতে চাইছি। আপনি যদি বোঝেন যে আপনারা কি ভারতের এই অবস্থানকে সমর্থন করেন? প্রথমত আমি যেটি সমর্থন করি সেটি হচ্ছে বাংলাদেশের নিজের স্বার্থ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এবং আমি মনে করি বাংলাদেশের সাথে যে কোনো দেশের সম্পর্ক থাকবে সেই দেশের জনগণের সাথে, কোনো দল বা পার্টিকুলার কোনো সরকারের সাথে নয়। জনগণের স্বার্থে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। আপনি যে সংখ্যালঘু ইস্যুটি উঠিয়ে আনলেন, আমি সত্যিকার অর্থে দুঃখিত। পৃথিবীর বিভিন্ন দেশে যারা সংখ্যালঘু বলে পরিচিত, যদিও বাংলাদেশের সংখ্যালঘু নাই, তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়, কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা একসময় আমাদের এই সম্প্রীতিকে জন্য গর্ব করতাম, আমরা সেটা করতে চাই। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে কিছু কিছু ঘটনা যে ঘটে না তা কিন্তু না। এবং গত 2 দিন আগেই একটি লিস্ট প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশে অতি সম্প্রতি সরকারের পক্ষ থেকে করা হয়েছে যে প্রায় 88টি ঘটনা ঘটেছে। কেউ কেউ অতিরঞ্জিত করলে এটা অবশ্যই তারা সাধুবাদ পাওয়ার যোগ্য নয় কখনোই। তাদের হয়তো কোনো মোটিভ আছে, সেটা নিয়ে তাদের কি মোটিভ সেটা তারা বিবেচনা করবে। তবে একজন বাংলাদেশী হিসেবে মনে করি আমাদের কাছে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ হচ্ছে সর্বোচ্চ। নিশ্চয়ই। মানে সেই যদিটা বাদ দিয়ে যদি বলেন, ভারত যেভাবে বলছে, আমি বলছি না ভারত সরকারের অবস্থান, সেটা নিয়ে হয়তো একটু পরেও কথা বলবো। ভারতের বিভিন্ন, যেমন ধরেন শুভেন্দু অধিকারী কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন, মানে বাহিনী পাঠানো উচিত, এরকম নানান রকম বক্তব্য আসছে। কেউ বলছেন বাংলাদেশে চিকিৎসা বন্ধ, মানে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা দেওয়া হবে না। এরকম নানান রকম হুমকি ধামকি আসছে, সীমান্তমুখী যাত্রা হচ্ছে, অবরোধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। দায়িত্বশীল রাজনৈতিক নেতারা বা বড় মানের রাজনৈতিক নেতারা এরকমটা বলছেন। এই অবস্থানকে সমর্থন করেন কিনা? আপনি একটা কথা চিন্তা করেন যে তারা নিজেদের দেশের আইনই ভাঙছেন। আসলে কিভাবে তারা নিজেদের দেশের আইন ভাঙছেন সেটা হচ্ছে, আহ, যেমন আমেরিকা তেমনি ভারত একটি রাজ্য দিয়ে গঠিত একটি দেশ। সেই দেশের নিয়মটি হচ্ছে যে পররাষ্ট্রনীতিতে উল্লেখ আছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বিদেশের সাথে কি সম্পর্ক হবে না হবে সে ব্যাপারে মন্তব্য করবে। রাজ্য সরকার বা রাজ্যের কোনো দলের এ ব্যাপারে কোনো অধিকার নেই। তা আমি মনে করি তারা অনধিকার চর্চা করছে। জি, স্পষ্ট। আহ, আহ, আপনার কাছে আরেকটু এটা জানতে চাই যে ধরুন ভারতের যেটা বলছিলাম, যে নেতারা বলছেন বা মিডিয়া বলছে যে নানান রকম হুমকি ধামকির কথা বলছি, যেটা আমি একটু আগে বলছিলাম, একবারও বলছেন না। যেমন শব্দ আসলে শুধু যদি বলতো যে ভারত, বাংলাদেশে যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে, বা সরকারে যারা উচ্চ পর্যায়ে আছে, শীর্ষ ব্যক্তি পরিচালনার দায়িত্বে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে একটা বিষয় ছিল। কিন্তু সাধারণ মানুষের উপরেও নানান রকম হুমকি ধামকি চলছে, এমনকি রপ্তানি বন্ধ করে দেবে এরকম কথাও আসছে, যদিও সেরকম কোনো সিদ্ধান্ত আমরা আসলে বাস্তবে দেখি নাই। কিন্তু কখনো এরকমটা বলছে না যে আওয়ামী লীগের যারা ভারতে আশ্রয় নিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, তাদেরকেও ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকেও রাখা হবে না। মানে তারা কি আসলে আওয়ামী লীগকে খুব নিজেদের মনে করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের? আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের কেউ নই। তবে আমি একটি বাংলাদেশের একটি সাক্ষাৎকারে দেখলাম এখানকার বৈদেশিক সচিবের, তিনি বলেছেন যে তিনি অতিথি হিসেবে আছেন, তিনি কোনো বন্দী হিসেবে নাই বাংলাদেশে, এই কথাটি তিনি বলেছেন। এবং বলেছেন তিনি যে আহ ভিডিও বার্তা বা যেগুলোই দিচ্ছেন না কেন এটা নিজের মেকানিজম করছেন, সরকারের মাধ্যমে এগুলো করা হচ্ছে না। অর্থাৎ সরকার কিন্তু এর দায় দায়িত্বটি নিচ্ছে না। জি। এবং তখন মানে এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগেও আপত্তি প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ এটি পছন্দ করছে না, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন, এটি পছন্দ করছে না বাংলাদেশ। এবং ভারতের পররাষ্ট্র সচিব যখন গেছেন তাকেও বিষয়টি জানানো হয়েছে। তিনি যখন ভারতে ফিরেছেন তখন তিনি বলেছেন যে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ সরকার বা ডক্টর ইউনূস সরকার বিরোধী যে সমালোচনা করছেন, সেগুলোকে ভারত সমর্থন করে না।
এই বিষয়টিকে আপনারা, উনারা বলছেন এন্ডোর্স শব্দটা ব্যবহার করছেন, সেটি মানে ভারত করে না, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এবং যখন যেই দেশে আশ্রিত হয়ে আছেন সেই দেশের যদি এরকম বক্তব্য আসে সরকারের পক্ষ থেকে, তারপরেও কি আসলে বক্তব্য বিবৃতি চলমান থাকবে বা থাকা উচিত? আপনি আসলে থাকবে কিনা হয়তো নাও বলতে পারবেন, কিন্তু আপনার কি মনে হয় থাকা উচিত? আমি আসলে এ ব্যাপারে এমন একটা পর্যায় থেকে কথা বলছি যে কোনো নীতি নির্ধারণের পর্যায়ে আমার কোনো অংশগ্রহণ নাই। এবং একটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন একটি দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলা হয়েছে। এ ব্যাপারে তাদের চিন্তা ভাবনা জানার সরাসরি কোনো সুযোগও আমার নেই। সুতরাং এ ব্যাপারে কোনো মন্তব্য করা, আসলে না জেনে মন্তব্য করা হবে, সেটা আচ্ছা, সঠিক হবে কিনা এটা বিবেচনা করে দেখতে আচ্ছা, হবে। আপনি আসলে মন্তব্য, নীতি নির্ধারণের পর্যায়ে অতএব সিদ্ধান্ত হয়তো জানাতে পারবেন না, কিন্তু এই যে একটা অবস্থান ভারতের পক্ষ থেকে আসছে, তারপরে আসলে কি, যদি আমি এটি জিজ্ঞাসা করি যে কেমনটি হওয়া উচিত বলে আপনার মনে হয়? সবারই তো একটা ধারণা বা বিশ্লেষণ থাকে যেটা হওয়া উচিত, যেটা হওয়া উচিত না। সেখান থেকে আপনার কি মনে হয় যে? আমি ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি 10 বছর ছিলাম। হুম, আমি দেখেছি বা আমি জেনেছি বা শুনেছি যে পর্দার অন্তরালে যে ঘটনাগুলো ঘটে, বাইরে হয়তোবা সেগুলো সেভাবে প্রকাশ করা নাও হতে পারে। এটা প্রত্যেক দেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশেই। সুতরাং পর্দার অন্তরালে কি ঘটছে সেটা যেহেতু আমার পক্ষে জানা সম্ভব নয়, পরবর্তীতে কি ঘটবে এটাও আমার পক্ষে বলাটা সত্যিকার অর্থে কঠিন। জি, মানে পর্দার অন্তরালে কিছু ঘটতে পারে, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী না না কমিটির না, বলছেন। সবসময় ঘটে থাকে এটা, এটা শুধু আমার কথা না, এটা সব সময় ঘটে হ্যাঁ, এবং আমাদেরকে প্রতিদিনই। আমাদেরকে একটু বলবেন ভারত বাংলাদেশ সম্পর্কে পর্দার অন্তরালে মোটামুটি কি কি ঘটেছে? কারণ এই সম্পর্ক নিয়ে অনেক উত্তেজনা এবং এখন অনেক অনেক অভিযোগ যে অনেক কিছুই প্রকাশ করা হয় নাই। পর্দার অন্তরালে ঘটা কিছু ঘটনা কি আমাদেরকে বলতে পারেন, নাকি এটা পর্দার অন্তরালেই থেকে যেতে হবে? পর্দার অন্তরালে যেগুলো ঘটে সেগুলো যারা তার সাথে সরাসরি সম্পৃক্ত তারা ছাড়া বাইরের কেউ আসলে জানে না। আপনারা তো জানেন। না, আমাদের পক্ষে আমরা জানবো ওই যে কিভাবে? আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি যখন সদস্য ছিলেন। সংসদীয় কমিটিতে যতটুকু আলোচনা হতো, কিন্তু সব কি আর আলোচনা হতো কিংবা সব কি আলোচনা করা সম্ভব? এটা আচ্ছা, তাহলে কখনোই নয়। পর্দার অন্তরালে আসলে আলোচনাটা করতো কে? এটা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ করতেন, নিশ্চয়ই করতেন, যারা হয়তোবা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যারা মানে মন্ত্রণালয়ের সচিবের পররাষ্ট্রমন্ত্রী? দায়িত্ব পালন করলেন। মন্ত্রী আমি তো বলতে পারবো না এটা যে কে করতেন, তবে নিশ্চয়ই কেউ করতেন, না হলে তো এই একটার পর একটা চুক্তি, শুধু ইন্ডিয়া নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক, এগুলোর জন্য স্পেসিফিক ভাবে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া আছে। এবং সেই দায়িত্বগুলো হয়তো তারা, অবশ্যই তারা সেভাবে পালন করেছেন। এবং নীতি নির্ধারী পর্যায় থেকেই এই সিদ্ধান্তগুলো আসে যে এই সিদ্ধান্তগুলো কেমন করে নেওয়া হবে। সুতরাং বাইরের জনগণ যাই বলুক না কেন, কখনো কখনো অনুসন্ধানী রিপোর্টাররা কিছু ব্যবহার করে, কখনো কখনো গোয়েন্দা সংস্থারা কোনোভাবে সেগুলো জেনে যায়। কিন্তু তার বাইরে সাধারণ মানুষ, এমনকি বাংলাদেশের অন্য ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মানুষও সেগুলো সঠিকভাবে জানতে পারে না আসলে। কিন্তু আসলে এটি এটা জানতে শুধু না বাংলাদেশের পারার, ক্ষেত্রে মানে সত্য না নয়, এটা জানানোর কারণ কি সর্বক্ষেত্রে। আমাকে একটু বলবেন? যে বাংলাদেশের স্বার্থেই তো, যদি চুক্তি যা হবে সেটা তো আসলে হওয়ার কথা বাংলাদেশের স্বার্থে, যদি তাই হয় সেটি জানাতে, প্রকাশ করতে এত কেন গোপনীয়তা যে আরেকটা ডিপার্টমেন্টই জানতে পারবে না? আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হবেন, তবুও আপনারাও জানতে পারবেন না। এত কেন গোপনীয়তা? এখনো না দেখা এত, যাচ্ছে অনেক গোপনীয় চুক্তি যেগুলো আসলে বিষয় জানাই যাচ্ছে আমি না। একটা কথা বলি, 4 মাস চলে গেছে, হুম, এত গোপনীয় চুক্তির কথা বলছেন, আজকে পর্যন্ত কি কোনো গোপনীয় চুক্তি আলোর মুখ দেখেছে? হুম, তাহলে আপনার অবশ্যই প্রশ্নটি হওয়া উচিত যে আওয়ামী লীগ সরকারের সময় যদি কোনো গোপনীয় চুক্তি হয়ে থাকে, চুক্তি কোনোটাই গোপনীয় নয়, সেটি তো এই সরকার এই 4 মাসের মধ্যে বের করতে পারতো এবং প্রকাশ করে দিতে পারতেন। কেন তারা করছেন না? নিশ্চয়ই রাষ্ট্রীয় নীতিতে কোনো শিষ্টাচার, ডিপ্লোম্যাসি বা কূটনৈতিক কোনো ভাষা রয়েছে যেগুলো আসলে হয়তোবা সকলের জন্য, সকল সরকারের জন্য একই। আচ্ছা, এটি একটা রাষ্ট্রীয় বা কূটনীতির একটা ব্যাপার। মানে এটি একটা স্বাভাবিক মানে জিজ্ঞাসা বা মানুষের মনে স্বাভাবিক প্রশ্ন যে স্বচ্ছতা যদি থাকে, ভালোর পক্ষে যদি হয়ে থাকে, তাহলে গোপনের প্রয়োজন কি? সেটি তো একটা মানে স্বাভাবিক প্রশ্ন মানুষের মনে আসবে না, যে মানুষ কেন? আমার প্রশ্ন একটি, এখন যদি কোনো গোপনীয় চুক্তি, শুধু আওয়ামী লীগের সময় না, এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, হুম, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তাদের সময়কারও কোনো চুক্তি যদি দেশের স্বার্থ বিরোধী হয়ে থাকে, তাহলে সেটা খুঁজে বের করে জনসমক্ষে প্রকাশ করা উচিত। কারণ এই সরকার তো
বৈষম্য বিরোধী সরকার, এবং এই সরকার বলেছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তো এটা তো তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই নৈতিক দায়িত্বটি পালন করার জন্য আমি তাদেরকে অনুরোধ করি। জি, তার মানে আপনিও দাবি করছেন যে আওয়ামী লীগের সময় যে চুক্তিগুলো হয়েছে, যেগুলো নিয়ে এত সমালোচনা আছে, আমি এটা সেগুলো কিছুই প্রকাশ্যে দাবি আনবেন। করছি না, আমি দাবি করছি দেশ বিরোধী দাবি যেগুলোর কথা বলা হয়, কথিত দেশ বিরোধী চুক্তি, সেটা যদি কোথাও হয়ে থাকে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে, তাহলে সেটা সাহস করে প্রকাশ করা উচিত। আর যদি না করা হয়ে থাকে, তাহলে চুপ হয়ে যাওয়া উচিত। এ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। একদম স্পষ্ট। ধন্যবাদ। একটু পরের বিষয়ে যাই, যে যেটি বলছিলাম, যে পররাষ্ট্র সচিব বলছে যে সাবেক প্রধানমন্ত্রীর যে বক্তব্য বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী, সেটিকে তারা ভারত সমর্থন করছে না। আমরা এর আগে নানান রকম, মানে বাংলাদেশের পক্ষ থেকে যে আপত্তিগুলো, বিভিন্ন ফোন আলাপ ফাঁস হওয়ার ব্যাপারটা দেখা গেছে, যেটি আসলে খুব বিশ্বাসযোগ্য কিনা সেটি নিয়েও আমরা নানান রকম, সবাই বলেছেন যদি সত্যি হয়, যদি সত্যি হয়, মানে এটি আসলে সত্যি কিনা। একবার একটু ছোট্ট করে জানতে চাই, এগুলো কি সত্যি? এটি কি আপনারা জানেন এই ফোন আলাপগুলো কি সঠিক ফোন আলাপ? আপনি সর্বজান্তা ভাবছেন। আসলে সত্যিকার অর্থে আপনারা যতটুকু জানেন তার চেয়ে আমরা কম জানি। আপনাদের বিভিন্ন সোর্স আছে সাংবাদিকতার, তাদের বন্ধু বান্ধব আছে, বিভিন্ন যে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের সেটুকু নেই। সুতরাং আপনারাই বলুন, আপনাদের কি মনে হয় এগুলো কি এআই দিয়ে তৈরি নাকি এগুলো সঠিক? আপনারাই বলুন। হ্যাঁ, আর যদি আমাদের আমাকে জানা নেই। ব্যক্তিগতভাবে বলতে বলেন, এত সুনিপুণভাবে এআই দিয়ে তৈরি হতে পারে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না। আমার তো মনে হয় যে ফোন আলাপগুলো সঠিকই, কিন্তু কিন্তু আপনারা কিন্তু আপনাদের কিন্তু নিজেদের মধ্যে কিন্তু এক্সপার্টরা কিন্তু বলেছে তৈরি করা সম্ভব, তৈরি করা যারা সম্ভব। এআই কিন্তু এক্সপার্ট। আচ্ছা, তাহলে সেগুলোর প্রশ্ন বাদই দিলাম, যেহেতু ওটা নিয়ে আমাদের কারোরই খুব নিশ্চিত ধারণা নাই। যুক্তরাজ্যে তিনি টেলিফোনের সমাবেশে যুক্ত হয়েছেন, যুক্তরাষ্ট্রেও হয়েছেন সম্প্রতি। সেখানকার বক্তব্যটা আওয়ামী লীগ মানে ধারণ করছে, এবং ওটা ওটা ঠিক একটা বক্তব্য বলে আমরা সবাই নিশ্চিত। সেখানে টেলিফোনে অনেক কিছুই তিনি বলছেন, অনেক বিবৃতি, যদিও ভারত সরকার বলছে তার বক্তব্যগুলো সমর্থন করে না, বা এভাবে বক্তব্য দেয়াকে সমর্থন করে না। আমি আসলে কয়েকটা বিষয় একটু আপনাদের অবস্থান, মানে আপনারা নিশ্চয়ই দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, দলীয় নেতাকর্মীদের সাথে যেহেতু যুক্ত হয়ে তিনি কথা বলছেন, বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন, নিশ্চয়ই কথা হয়। তিনি বলছেন যুক্তরাজ্যের সমাবেশে যুক্ত হয়ে যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেটিকে তিনি ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ। তিনি বলছেন ডক্টর ইউনূসের সেই শব্দগুলো, যে মেটিকুলাসলি ডিজাইনড, এটা তাদের তাদের মাস্টার মাইন্ডের দ্বারা একটা আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ। এই বক্তব্যটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন, এবং আপনার কি মনে হয়, আপনারা মানে জনগণের রাজনীতি করে এত দূর এসেছেন, জনগণ আসলে এটিকে কিভাবে নিচ্ছে, যখন আমরা আসলে দেখেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, শিক্ষকরা, অভিভাবকরা, বাংলাদেশের শিল্পী গোষ্ঠী, এমনকি প্রবাসেও এই মানে দাবির পক্ষে আন্দোলনে মানুষ নেমেছে, তখন মানে তখন আসলে কিভাবে বলবেন এটি ছাত্র জনতার আন্দোলন না? ছাত্র জনতা আন্দোলন, ছাত্র না, ছাত্র জনতা নয়, ছাত্ররা এই আন্দোলনটি শুরু করে, কোনো সন্দেহ নেই। হুম। এই আন্দোলনটি কিন্তু অতীতেও হয়েছে, তখন ছিল কোটা বিরোধী আন্দোলন, এবার নামটি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। এটাও কোটা বিরোধী এবং থেকেই বৈষম্য বিরোধী হয়েছে পরে। পরবর্তীতে, না, যখন ভিপি নুররা আন্দোলনটি করে তখন কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই অতীতের কথাটি বলছি। তো তারপর থেকে এই যে আন্দোলনটি শুরু হলো, এবং এই আন্দোলনের যৌক্তিকতা আপনি যদি আমার তৎকালীন টকশোগুলো দেখে থাকেন, আমি আমি আওয়ামী লীগের সদস্য হলেও সমর্থন করেছি। কারণ আমি মনে করি মেধার একটা মূল্যায়ন সবসময় হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কিছু কোঠা রাখার পক্ষে আমার ব্যক্তিগত মতামত, বাকিগুলো রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি আসলে মনে করি না। সেই কোটা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলন শুরুতে জুলাইয়ের 15-16 তারিখ পর্যন্ত কিন্তু ছাত্রদের হাতেই ছিল। পরবর্তীতে এটা জনপ্রিয়তা পেয়ে বিভিন্ন জনসাধারণের সাথে যোগ দেয়, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যদি দেখেন, এরপরে যে কর্মকাণ্ডগুলো শুরু হলো, তাতে বর্তমানে যে সমস্ত দলগুলো আওয়ামী বিরোধী, হুম। তারা সরাসরি যোগ দেয়। কারণ ছাত্রদের পক্ষে কোনো সংগঠন নয়, কিন্তু তাদের কিন্তু কোনো ঢাকাতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এই আন্দোলনে, কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও। এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে, তাতে যে সমন্বয়ক ছিল, তারা খুব একটা কি বলবো, সাংগঠনিক ভাবে তেমনটা গুছিয়ে উঠতে পারেনি। তখন তাদেরকে বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো এবং অনেক জঙ্গি সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছে, যাতে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলা যায়, এবং তারা সফল হয়েছে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আপনি বলছেন তাদের প্রতি জনসমর্থন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিদের সাথে আছি, কিন্তু কোন দলীয় গুরুত্বপূর্ণ পদে নেই, সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাইনি জাতীয় সংসদে বিগত নির্বাচনের সময়।
আমার বাড়িটি পুড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, অনেকের বাড়ি পুড়িয়েছে, আমার বাড়িতে 2 দিন ধরে পোড়ানো হলো। এরপরে আমাকে 4টি মামলা দেওয়া হলো 1 নম্বর আসামি করে, এবং তার মধ্যে 3টি হত্যা মামলা। যে সময়টিতে আমি আসলে একটি বিদেশি দূতাবাসের ছিলাম একটা মিটিং এ, অন্য সামাজিক বিভিন্ন কারণে। তো সেই সময়টিতে যখন হত্যাকাণ্ডটি হয়, সেই সময়টিকে আমাকে 3টি মামলারই 1 নম্বর আসামি করা হয়। পরবর্তীতে দেখা গেছে যে ছাত্রদের নামে, যারা মারা গেছে তারা যুব দলের কর্মী, এবং তার যে হত্যাকাণ্ড এটি সঠিক, তার বিচার চাই, এটাও সঠিক। কিন্তু আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে ওই এলাকার যে শীর্ষ বিএনপির নেতা আছে তার নির্দেশে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। আমি বিচার চাই, আমি বিচার চেয়েছি প্রত্যেকটি সেক্টরে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, লোকাল এসপি, থানা, ডিসি কে আমি চিঠি লিখেছি। আমি যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে থাকি, আমার অবশ্যই বিচার হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। আর যদি এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকি, আপনারা যে সেপ্টেম্বর মাসে একটা এসআরও জারি করেছেন যে যারা মিথ্যাভাবে যাদেরকে জড়িত করা হয়েছে আমাকে মুক্ত করা হোক। 4 মাস চলে গেছে, আজকে পর্যন্ত কোনো রেসপন্স নাই, এবং আমাকে ওই মিথ্যা মামলায় দূরে সরে থাকতে হচ্ছে, মানবতর জীবনযাপন করতে হচ্ছে। আমি যে অপরাধী, অবশ্যই সেই অপরাধে আমার বিচার হওয়া উচিত, কিন্তু যে অপরাধের সাথে বিন্দু মাত্র আমি সম্পর্কিত নই, সেই অপরাধের দায় কেন আমি নিতে যাব? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার কাছে কল রেকর্ড আছে, আমার কাছে আহ, যে এম্বাসি তার চিঠি আছে, যে ওই সময়টিতে আমি ওইখানে ছিলাম, এবং যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তারও ভিডিও ফুটেজ আছে পুলিশের কাছে, তারা দেখেই বুঝতে পারবে কে ইনভলভ ছিল, কে ইনভলভ ছিল না। তাহলে এই যে ভেবেছিলাম এই সরকার আসলে হয়তো সুবিচার চালু করবে বলে তারা দাবি করেছিল, তাহলে সেই সুবিচারটি কেন আমি পাবো না? আমি আওয়ামী লীগ করি বলে, আমি একজন এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তি বলে, আমি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করেছি বলে, জি, আমার আপনার নামে প্রতিদ্বন্দ্বীরা মামলা যদি হয়েছে। আমার সাথে চিন্তা না করে। ডাক্তার হাবিবে মিল্লাত, আপনার নামে মামলা হয়েছে, 4টি হত্যা মামলা হয়েছে। মানে আপনি তাহলে আইনি হ্যাঁ, প্রক্রিয়া, তিনটি হত্যা মামলা, একটি একটি বিস্ফোরক এবং আচ্ছা, অন্য 3টি মামলা। হত্যা মামলা, মোট 4টি মামলা, একটি বিস্ফোরক বা অন্য মামলা যেটি বলছেন সেটি, মানে আপনি নিজে মামলা যদি দোষী না হন, আপনি বলছেন যে সেখানে অভিযোগ থেকে রেহাই দেওয়ার জন্য আপনি আবেদন করেছেন। মানে এরকম আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি নেতাকর্মীদের নামে এরকম 1, 2, 3, 4 থেকে মানে একটি দুটি না, সবার বিরুদ্ধে একাধিক মামলা, কারো কারো বিরুদ্ধে শত মামলার কাছাকাছি মামলা ছিল। মানে আহ, তারা আইনি প্রক্রিয়ায় আদালতের দরজায় ঘুরতে ঘুরতে তাদের দিন যেত। তো আপনারাও এখন সেই অবস্থায় ফেস না করে কেন নিরাপদে আপনারা থাকবার জন্য আড়ালে থাকতে হচ্ছে? একদম সঠিক কথা বলেছেন, আমি খুব খুশি হয়েছি আপনার কথাটিতে। কারণটি জানেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা বলেছিল দেশে সুবিচার দিবে, তারা বলেছিল কারোর প্রতি বৈষম্য করা হবে না, তারা বলেছিল প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে, এবং তাদেরকে যারা দায়ী না তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাহলে তো আপনারা যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে দোষারোপ করছেন, তাহলে এই দোষটা কি এই সরকারের উপরে যায় না? তারা একই কাজ করছে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং তারা একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগে দোষারোপ করা হয়, মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই সরকারও দিচ্ছে। তাহলে সরকার পরিবর্তনের দরকারটি কি ছিল? জি, সেই প্রশ্নটি আপনি করতেই পারেন। সেই প্রশ্নটি যখন আমার সরকারের কারোর সাথে কথা বলবার সুযোগ হয়, আমি সবসময় জিজ্ঞাসা করি ঢালাও মামলাগুলো কেন হচ্ছে। ঢালাও মামলা যে হচ্ছে সেটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা নিজেও বলছেন ঢালাও মামলায় তিনি বিব্রত। মানে এই বিষয়ে আমরা প্রশ্ন করছি, কিন্তু আপনাদের কাছে আসলে আপনাদের জায়গার জবাবদিহিতাটা আমরা জানতে চাইবো যে মানে আপনাদের এই অবস্থায় পড়তে হচ্ছে, আপনারা কেন আইনে, আপনাদের মানে একদম শীর্ষ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই বলতেন, বিশেষ করে যখন তারেক রহমানের বিষয়ে কথা বলতেন, যে পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন। তো সেটি এখন আওয়ামী লীগের তো কেউ করছে না। করছে তো অনেকেই, অনেকেই তো জেলে গেছে, অনেকেই তো ধরা পড়েছে, আপনারা করছেন অনেকেই না তো কেন? অ্যারেস্ট করা হচ্ছে। শতভাগ কেউ আসামি, শতভাগ যারা অভিযুক্ত তারা তো কখনোই ধরা পড়ে না। এটা তো যে কোনো সরকারের সময় যে কোনো মামলায়, যে কোনো সিঙ্গেল মামলায় আপনি একটা কথা চিন্তা করে দেখেন, একটা মামলার আসামির সংখ্যা হচ্ছে প্রায় 3টি মামলায় 900-র বেশি। আমার এনায়েতপুর থানায় 15 জন পুলিশ মারা গেল, সেইখানে পার্শ্ববর্তী থানায়, এবং বিএনপি জামাতের লোকজন সেটাতে আগুন ধরিয়ে মেরে ফেলল। মামলাটি হয়েছে 6000 অজ্ঞাতনামা এবং 4 জনের নামে, 4 জনকে স্থানীয় থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় একজন চেয়ারম্যান এবং স্থানীয় একজন নেতা, এই 4 জনের নাম দিয়ে দিয়েছে।
আপনি বলুন এই মামলাটি বিচার কি আসলে সত্যিকার অর্থে এরকম যে মামলা তো 15 আপনাদের জন? সময় অহরহ ভুরি ভুরি হতো। আমি তো অস্বীকার করছি না, এখন হ্যাঁ। আপনার চিন্তা করেন আমার ক্যাপাসিটি আমাকে যদি প্রশ্ন করে থাকেন, আমি 10 বছর এমপি ছিলাম, সেই এমপির সময় আমাকে বলবেন যে আমি বিরোধী দলের নামে ধরেন কোনো কিছু করে আমার দায় দায়িত্ব অবশ্যই নিতে হবে। কোনো একটি হত্যা মামলা, হত্যা হয়েছে অনেক, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো হত্যা মামলায় কাউকে জড়ানো হয়েছে, এটা একটা প্রমাণ বের করতে পারবেন? পারবেন না। ছোটখাটো মামলা হয়েছে, এটা আমি স্বীকার করি, কিন্তু বড় ধরনের এই ধরনের মামলায় মিথ্যা আসামি এবং শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে, এটা আমাদের সময় হয়নি মামলা আসলে। যদি মিথ্যা এটা মামলা কি করে হয় হচ্ছে? তাহলে আসলে মানে শেষ পর্যন্ত তো বা শেষ বিচারে গিয়ে তো একটা জায়গায় খালাস হয়ে যাবে, কিন্তু এই যে হয়রানি, সেটি হত্যা মামলাতেও হয়রানি হবে, দুর্নীতির মামলাতেও হয়রানি হবে, প্লেট গ্লাস মোবাইল ইত্যাদি সব চুরির মামলাকে মামলাতেও তো কিন্তু, হয়রানি হবে। সব মামলার শাস্তি কিন্তু এক নয়, এটা আপনার বিবেচনা করে দেখতে হবে, এবং শাস্তি তো সব এক মামলার নয় বটেই। গুরুত্ব এক নয়। আপনি একটা চুরির মামলা, একটা ছিনতাই মামলা, একটা ছুরি মারার মামলা, একটা আহত করার মামলা, একটা খুনের মামলার মধ্যে বিশাল পার্থক্য। তো কতগুলো জামিনযোগ্য মামলা, কতগুলো অজামিনযোগ্য মামলা, হুম, আপনাকে সে ব্যাপারে একটু সুনির্দিষ্টভাবে বিবেচনা করে দেখতে হবে। হ্যাঁ, এরকম জামিন অযোগ্য অনেক মামলায় এমনকি বেগম জিয়াও জামিন না পেয়ে পেয়ে জেলখানায় থাকতে হয়েছে। পরবর্তীতে অবশ্য সরকারের 401 ধারায় সিআরপিসি সেটার অনুযায়ী তিনি বাসায় থাকবার একটা অনুমতি পেয়েছেন, কিন্তু এরকম জামিন হয়নি। জামিনের আগে মানে আমি এই জন্য আসলে তুলনামূলক বিশ্লেষণ করছিলাম, আপনারা কি অনুশোচনা করেন যে আসলে তখন যেটা আওয়ামী লীগ, আপনি সেই দলের একজন কর্মী, একজন নেতা, তখন আসলে আওয়ামী লীগ যেভাবে মামলা দিয়েছে বা আওয়ামী লীগের সরকারের নির্দেশে আশ্রয় প্রশ্রয়ে যেভাবে মামলা হয়েছে সেটি আসলে একটা ভুল কাজ ছিল, একটি অন্যায় কাজ ছিল? যেটি মিথ্যা মামলা, যেটি অন্যায়ভাবে দেওয়া হয়েছে, অবশ্যই সেটিকে সমর্থন করার কোনো যৌক্তিক কারণ নেই। আমাদের মতো তৃতীয় বিশ্ব না বললেও এই ধরনের দেশগুলোতে এবং আশেপাশের দেশগুলোর রাজনীতিতে এই মামলা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, বিরোধী দলকে ঘায়েল করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আমি মনে করি আমাদের দেশের জনসংখ্যা যতদিন পর্যন্ত না সুশিক্ষায় শিক্ষিত হবে, যতদিন অর্থনৈতিকভাবে তারা যতদিন পর্যন্ত না নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, যতদিন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে তাদের কথাবার্তা শুনে তাদের পিছে যাবে, আর কোনো চিন্তা ভাবনা না করে, হুম। ততদিন পর্যন্ত যে সরকারি ক্ষমতা আসুক না কেন এ থেকে বের হতে পারবে না। যে এটি তো একটা দুষ্টু চক্র, মানে জনগণের উপরে দায় দিয়ে আর কতদিন, মানে এটা একটা দুষ্টু চক্র। নেতা ঠিক হবে না, জনগণ ঠিক হবে না, জনগণ ঠিক হবে না, নেতা ঠিক হবে না, এরকম করে চলতেই থাকবে। এই চক্রের মধ্যে জনগণ কিভাবে বের হয়ে আসবে, সেই প্রশ্নটি কিন্তু আমি প্রথমে যেই প্রশ্নটি দিয়ে আসলে আপনি মনে শুরু হয় আমাকে করলাম। বুঝতে পারেননি। আমি যেটি বলেছি সেটি হচ্ছে, আপনি দেখেন, আপনি যেখানে আছেন বা আমরা যেখানে পড়াশোনা করেছি দেখেছি আইনের শাসন হুম, আমাদের দেশে। আজকে দেখেন, একজন, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, কামারখন্দ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা, তার নামে কোনো মামলা নেই, এবং এবার তিনি ভাইস চেয়ারম্যান হননি, অতীতে 2বার ভাইস চেয়ারম্যান ছিলেন, শম্পা। তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হলো, এজাহারে তার নাম নেই। তার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে জেলে পাঠালো, 1 মাস পরে তার অপরাধ প্রমাণিত না হয় তাকে জামিন দেওয়া হলো। জেল গেট থেকে তাকে নিয়ে যাওয়া হলো থানায়, নিয়ে বলা হলো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিন, না হলে আপনাকে 3 বছর 3টি খুনের মামলায় জড়ানো হবে। সে কোনোভাবে কান্নাকাটি করে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পর বলে ঠিক আছে, এনেছি যখন, আপনাকে ছোট একটা মামলা দিলাম, 1 মাসের মধ্যে জামিন পেয়ে যাবেন। তাকে আবার জেল হাজতে চলে যেতে হয়েছে। আমি পত্রিকায় দেখলাম। যাই হোক, এই ঘটনাটি আপনি চিন্তা করে দেখেন, একজন নির্দোষ মহিলা, যিনি জনপ্রতিনিধিও নন এই মুহূর্তে, বিগত নির্বাচনে তিনি জনপ্রতিনিধি, শুধু তাই নয়, একজন সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাকে এইভাবে শুধুমাত্র যে সরকারের নির্দেশনায় কিংবা হুম। অন্য কারো নির্দেশনায় হচ্ছে না, স্থানীয়ভাবেই এই সুযোগগুলো নেওয়া হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে এই সিরাজগঞ্জের, কামারখন্দ এবং সিরাজগঞ্জে। ডক্টর হাবিবা মিল্লা, আমি এই ধরনের 100টা উদাহরণ দিতে পারি। খুবই, আমিও 100টা উদাহরণ দিতে পারি, শুধু এই আমলে না, ধরেন আপনাদের আমলে। আমি আসলে একটু আমল বিবেচনাও করছিলাম তো, কারণ আহ, মানে আমি সেটি বলছিলাম যে তো এই আমাদের আমলের আমল কথা যখন আমি বিবেচনা করতে সরকারের হবে না, কারোর সাথে কথা এই বলবো। আমল বিবেচনা না। আপনি যদি কথা বলেন তাহলে আপনাকে বলতে হবে জাতীয় পার্টির সময় কি হয়েছে, বিএনপির সময় কি হয়েছে, আওয়ামী লীগের সময় হ্যাঁ, কি হয়েছে, এবং এই এই সরকারের চার সরকারের মাসে কি সময় কি হচ্ছে। হয়েছে। তাহলে একটু যেহেতু আমি কম্পেয়ার করলে আপনার সাথে আমাদের জন্য কথা বলছি সুবিধা এবং হয়। আপনি একটি দলের একজন নেতা এবং আপনি সাবেক এমপি, আপনি দায়িত্ব নিয়ে কথা বলেন, যার কারণে আপনার কাছে আপনার জায়গাটি নিয়ে একটু বিশেষভাবে, যদি আমার সাথে আরো অন্যান্য দলের নেতারা থাকতেন এই মুহূর্তে, তাদের কাছে নিশ্চয়ই তাদের সময়কার কথাটুকু আমি জিজ্ঞাসা করতাম এবং করি যখন কথা হয় আসলে। তো
আইনের শাসনের কথা বলছিলেন আপনি, আমাকে এখনকার একটি কামারখন্দের কথা বলছেন। এরকম অনেক ঘটনা, অজ্ঞাতনামা বহু আসামি করে মামলা করা হয়, তারপর যাকে তাকে ধরে নিয়ে বা যাকে তাকে ধরার জন্য টাকা দিয়ে বাণিজ্য করা হয়, পুলিশ এটা করেছে। আপনাদের সময় এরকম অনেক ঘটনা আছে। যাই হোক, অতএব আইনের শাসনের জায়গায় আর নাই যাই, অনেক আলোচনা চলে আসবে। আপনি তাহলে মানে এটিকে ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি বলবেন বা আপনাদের মধ্যে আলোচনায় কি আসে, এটিকে ছাত্র জনতার আন্দোলন বলে আপনারা মানেন নাকি কি মনে করেন আপনারা? আপনি যদি আমার ব্যক্তিগত মতামত চিন্তা করেন আমি দিতে পারি, দলের মতামত দেবে দলের মুখপাত্র। আচ্ছা, আপনি ব্যক্তিগত মতামতে। আমি দেখেছি যে ছাত্ররা আন্দোলনটি শুরু করেছে এবং ছাত্রদের আন্দোলনটি যৌক্তিক ছিল। আমি আবারও বলছি, সেই সময়টিতেও, যখন আন্দোলনের সময় সেই সময়টিতেও আমি বলেছি। পরবর্তীতে দেখা গেছে এর সুযোগ নিয়ে অতীতেও যেমন ওই আপনার নিরাপদ সড়ক আন্দোলন মনে আছে, হুম হুম কিংবা কোটা বিরোধী আন্দোলন মনে আছে, যে মানুষজন পিছনে লেগে অন্য দল সহযোগিতা করে তারা সরকারকে একটা বিপদে ফেলতে চেয়েছে, অতীতে সফল না হলেও এবার ছাত্র জনতার বা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভর করে এবার বিরোধী দলগুলো সফল হয়েছে, এটুকু আমি বলতে পারি। শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে, ছাত্রদের আন্দোলন তো এই পর্যায়ে ছিল না। হুম পরবর্তীতে তারা 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 কোটা বাতিল চেয়ে আন্দোলন করেছে, পরবর্তীতে তারা 9 দফায় থেকে 1 দফায় চলে এসেছে। ধাপে ধাপে তারা এগিয়েছে। এবং এ ব্যাপারে যারা ইন্ধন দিয়েছে, আপনি যদি একটা যে ব্যাপার খেয়াল করে দেখেন, এখন কিন্তু বেরিয়ে আসছে যে ছাত্রদের মধ্যে কারা ছাত্র না কোন দল থেকে যে লুকিয়ে থেকে অন্য দলের সাথে সম্পর্ক রেখে তারা ছাত্র নেতা হয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। হুম এবং আপনি যদি ছাত্র নেতাদের যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে, 158 জন সমন্বয়ক ছিল। আমি আসলে সত্যিকার অর্থে 10 জনের বেশি সমন্বয়ককে মিডিয়াতে দেখি না, তাদেরকে চিনিও না আসলে। এবং তাদের যদি পরিচয় দেখেন আপনি, তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, এ নিয়েও কোনো সম্পর্ক নেই। হুম এবং আমি শুনেছি টেলিফোন কল যেমন ফাঁস হয়েছে যে কোন কোন রাজনৈতিক নেতা, দলের প্রধান, খুব বড় দল না হলেও তারা পরামর্শ দিচ্ছেন, এবং সেটা পত্রিকায় স্বীকারও করা হয়েছে। হুম এবং এমনও বলা হয়েছে এইটা পরবর্তীতে সশস্ত্র বিপ্লব করার একটা ছিল, এটা সরাসরি আমরা শুনেছি। সুতরাং এটা যে শুধুমাত্র ছাত্ররাই হয়তো শুরু করেছে, কিন্তু শেষ করার জন্য হয়তো কোনো বিদেশি শক্তি যারা অর্থ এবং অন্যান্য সরবরাহগুলো করেছে, সেগুলো আমাদের চিন্তা করে দেখতে হবে, খুঁজে বের আজকে হয়তো আমরা পারবো না, হ্যাঁ। কিন্তু ভবিষ্যতে যখন এ নিয়ে আলোচনা হবে, যখন তথ্য ফাঁস হবে, তখন নিশ্চয়ই আমরা জানতে পারবো আপনি বিভিন্ন সঠিকভাবে কখন রাজনৈতিক কি দলের হয়। ইন্ধনের কথা বলছেন, তো রাজনৈতিক দল তো এখানে আসবেই, তারা আন্দোলনকে সমর্থন করে, তারা আহ, দীর্ঘদিন তারা আন্দোলন করবার, এভাবে আন্দোলন জমানোর মতো সুযোগ পায় নাই। তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই, মানে তারা নিজেরা নির্বাচন করে ক্ষমতায় যাবে সেই রকম একটা বাস্তবতাও কি ছিল? তারা আসলে এভাবে আন্দোলন না করে কি বা তাদের হাতে উপায় ছিল? আমার সত্যি দুর্ভাগ্য মনে হয় আমাদের জাতির জন্য। কারণ কি জানেন, যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, রাজনৈতিক আন্দোলন করবে, তারা দাবি আদায় করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী রাজনৈতিক জনসম্পৃক্ততা শূন্য হওয়ার জন্য বা কম থাকার জন্য তারা কিন্তু দাঁড়াতে পারে নাই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের উপর, যেমন হেফাজতে 5ই মে 13-তে তারা হেফাজতের উপর হল করলো বিএনপি। কোটা আন্দোলনে, আগেরটার কথা বলছি, তারা কোটা আন্দোলনের উপর, নিরাপদ সড়ক আন্দোলনের ভর করলো। এটা খুবই দুঃখজনক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য। রাজনৈতিক দলগুলো শক্তিশালী হবে, রাজনৈতিক তত বাংলাদেশের উন্নয়ন হবে। রাজনৈতিক দলগুলো যদি পরগাছার মতো অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় আসার চেষ্টা করে, সেই সরকার কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু সেটাই আমি প্রশ্ন করছিলাম যে রাজনৈতিক দলগুলো কি করবে? যখন রাজনৈতিক দলগুলো তাদের সমাবেশ নিয়ে আসে তখন অনেক পুলিশ, অনেক অনুমতি, অনেক বাধা বিপত্তি, সেগুলো নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথেই আলোচনা হয়েছে স্টুডিওতে বসে, যে কি পরিমাণ বাধা বিপত্তি সরকারের পক্ষ থেকে তৈরি করা হতো। তাহলে আসলে রাজনৈতিক দলগুলোর সামনে পথই কি খোলা ছিল, সেই প্রশ্নটা একটু মানে রাখতেই চাই, যে কি কি আপনি করতে যদি পারতো? 47 পরবর্তীতে, আমি ইতিহাসে ফিরে যেতে চাই না, পাকিস্তানের 24 বছর, এই 54 বছর, এর মধ্যে অনেক গণ আন্দোলন কিন্তু সফল হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে, শুধুমাত্র জনগণের সমর্থন নিয়ে। জনগণ কিন্তু যতক্ষণ পর্যন্ত পথে না নামবে,
কোনো রাজনৈতিক দলই সফল হতে পারবে না শুধুমাত্র নিজেদের নেতাকর্মীদের দিয়ে। এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এবং সেজন্যই জনগণের পক্ষে থাকতে হবে। অতীতের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে জনগণকে পক্ষে নিয়ে নেমেছে তো রাজনৈতিক দলগুলো তো এখন বলছে যে তারা ছিল, তারা জনগণকে নিয়ে নেমেছে, তাদের নেতাকর্মীরা নেমেছে এই আন্দোলনে এবং এই আন্দোলন সফল হয়েছে। শুধু মানে ছাত্ররা করলে তারা যেমন ঠিক বলেনি, মানে না তারা ঠিক জনগণের অংশ বলেনি। তো তারাও, তাই তারা না? তারা তারা ভর করেছে, তারা নেতৃত্ব দেয়নি, তারা সাথে ছিল, তারা সহযোগী হতে পারে, কিন্তু মূল নেতৃত্বে তারা ছিল না। এটা আপনাদের চিন্তা করে হ্যাঁ, দেখতে হবে। মূল নেতৃত্বে যারাই থাকুক তারা সফল যদি হয়েছে। রাজনৈতিক দলগুলো মূল নেতৃত্ব না দিয়ে থাকে, হ্যাঁ, আপনিও স্বীকার করছেন, হ্যাঁ, তাহলে তারা যখন পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত হবে, ক্ষমতায় আসবে, তখন তাদের পায়ের নিচে মাটিটি নরম থাকবে, তারা মূল সঠিক নেতৃত্ব সিদ্ধান্ত তারা নিতে, নিজেরা তো দাবি করছে না, তারা তো তখন তারা বলছে ছাত্র তারা জনতার আন্দোলন। সঠিক সিদ্ধান্ত নিতে, যেমন ডক্টর ইউনূস কিন্তু বলেছেন ছাত্ররা আমার অভিভাবক, তারা যা বলবে তাই করব। কারণটি কি জানেন? ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কারণ উনি জানেন যে ওনাকে আসলে ছাত্ররা বানিয়েছে এবং উনি যদি ছাত্রদের কথা না বলেন উনি থাকতে পারবেন কিনা জানেন না। সুতরাং এ ব্যাপারে ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন, উনি বয়স্ক মানুষ, সহজ সরল মানুষ, তিনি একদম মুখ ফুটে সত্য কথাটি বলে দিয়েছেন। সুতরাং আপনাকে আমি যে কথাটি বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, যে কষ্ট হতে পারে, সময় লাগতে পারে, যতক্ষণ পর্যন্ত জনগণ কারো প্রতি মুখ তুলে না দাঁড়াবে, যদি না না দাঁড়ায়, তাহলে সেই দলকে বা তাদেরকে টিকে থাকা খুবই কঠিন। আপনি একটা কথা খেয়াল করে এর দেখেন মধ্যে আসলে যে অপরাধ কি? তারা তো বলছেই যে ছাত্ররা দাবি নিয়ে মাঠে গেছে, তারা লিড করেছে, সব সমর্থন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সকলের মিলিতেও। এই জন্যই ছাত্র জনতার আন্দোলন বলছে, সবাই মিলে এটাকে আন্দোলন সফল করছে। বিএনপি, জামাত বা অন্য কোনো দল এটার মানে লিড করার কৃতিত্বও নিতে চাচ্ছে না, পুরোপুরি বলছে ছাত্র জনতার অভ্যুত্থান। নিয়েছে, কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু বলেছে যে ছাত্রদের আন্দোলনে এই সফলতা আসে নাই। একক তারা বলেছে, একক আন্দোলনে এককভাবে, হ্যাঁ কথাটা ঠিক, কথাটা এভাবে বলেছে, অর্থাৎ তাদেরও বিরাট একটা ভূমিকা ছিল, এটা তারা নিজেরা দাবি করে। সুতরাং সেইভাবে আমাদের দেখতে হবে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এই গত 2 দিন আগে একটা জরিপ এসছে, কিন্তু তাতে দেখা গেছে যে আহ সম্ভবত বিএনপি 16 ভাগ, জামাত 13 ভাগ, আওয়ামী লীগ 9 ভাগ, কিন্তু এক যে সমর্থন এই মুহূর্তে রয়েছে, এটা কিন্তু আসলে আমাদের রাজনীতির জন্য একটা অ্যালার্মিং। এ কারণেই যে যে দেশে 34 ভাগ মানুষ চিন্তাই করে না যে ভোটের সাথে তারা সম্পর্ক রাখবে কি রাখবে না। এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। আমি জানি না মাত্র 4000 লোকের করা হয়েছে, ফোনের মাধ্যমে করা হয়েছে, এটা কতটুকু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট আমি জানি না, কিন্তু আমি যেটি জানি, যদি এটির ধারে কাছেও হয়তো বা সত্য নয় বা সঠিক নয়, কিন্তু এটা যদি বিবেচনায় আনা হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব কিন্তু প্রমাণিত হয়। আপনি একটা কথা খেয়াল রাখেন, যে সরকারটি অগাস্ট মাসে আসার পর তাদের জনপ্রিয়তা প্রায় 80-র কাছাকাছি ছিল, এটা উপলক্ষেই এটা দেখা গেছে সেটা নেমে 54%-এর কাছে চলে এসছে। 15 বছর আওয়ামী লীগ যে জনপ্রিয়তা দিন দিন কমেছে, তারপরও আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসেবে বাংলাদেশে টিকে আছে। কিন্তু এইভাবে যদি জনপ্রিয়তা কমতে থাকে এই সরকারের, যাদের কাছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা এখন 20%-এর বেশি কমেছে, সেটা যদি 15 মাসে কত পার্সেন্টে যদি দাঁড়াবে, সেটা আমরা 15 মাস পরেই দেখতে পরে পাবো। গিয়ে দেখবো। তবে আমি মানে আওয়ামী লীগ একটা তবে খুব একটা ভালো এই কিছু সরকার দেখি। তো আসলে কোনো সংগঠন না। ডক্টর ইউনূস নিজেও বলছিলেন যে আমাদের তো এই কাজের অভিজ্ঞতা নাই, কিন্তু আসলে শক্তিশালী সংগঠন হিসেবে আওয়ামী লীগ কতটা আছে সেটি আরো একটু পরে জানতে চাইবো। দেখেন, আমি যেই যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রীর সমাবেশে যুক্ত হয়ে কথা বলবার কথা বলছিলাম, তিনি বলছেন সেই বক্তব্যগুলো সহ আগেও বিভিন্ন বক্তব্যে তিনি ডক্টর ইউনূসকেই দাবি করছেন যে এই হত্যাকাণ্ডগুলোর দায়, এই অভ্যুত্থানের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে সেই দায় ডক্টর ইউনূস এবং তার সরকারের বা ছাত্র সমন্বয়কদের সহ তিনি দায়ী করছেন, বরং তিনিই বলছেন ফ্যাসিস্ট ডক্টর ইউনূসকে। মানে এই হত্যাকাণ্ডের দায়গুলো আসলে আওয়ামী লীগ নিজেদের মধ্যে আপনাদের আলোচনায় কি মনে হয়, কিভাবে আপনারা এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন এবং দায়টি ঠেলে ডক্টর ইউনূসের উপর দিতে চান? স্বীকারের ব্যাপারটা পরে আসি, আপনাকে আমি একটা 2-3টে ঘটনা বলে দিই। ধরেন আওয়ামী লীগ সরকারের সময়, অর্থাৎ এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আছে, অবশ্যই তাদের রুহে মাগফিরাত করি, প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক পরিবারের জন্য এবং সকলের জন্য, এবং এর বিচার দাবি করি, এতে কোনো সন্দেহ নাই যে এই করে থাকে বিচারের মাধ্যমে। আমি তো কাউকে আসামি এখনই করতে পারবো না। তো এটা যদি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হয়, 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় কারা ক্ষমতায় ছিল, তাদের সকলকে কেন বিনা বিচারে আদালত থেকে মুক্ত করা হলো? 24 জন মানুষ মারা গেছে একদিনে,
তাদেরকে কেন এভাবে বিচারের, তাহলে কি বিচারের শাসন আছে? দ্বিতীয়টি, 5ই আগস্ট পরবর্তীতে সারা বাংলাদেশে, সঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না, আমি পত্রিকায় দেখেছি 600 মানুষ মারা গেছে বিভিন্ন ভাবে, মব জাস্টিস এবং শত্রুতার কারণে, রাজনৈতিক প্রতিপক্ষের কারণে। এর দায় দায়িত্বটিও কিন্তু যেমন 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকারের উপর বর্তাতো, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বর্তাবে এবং তাদের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের দিকে যাবেন। এটা কি অযৌক্তিক? আমি একটা কথা বলি, আমার এলাকায় সিরাজগঞ্জ শহরে 3জন বিএনপির নেতাকর্মী মারা গেছে, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। সঠিক কাজ, মামলা দিতেই হবে। অথচ একজনের বাড়িতে, আওয়ামী লীগের নেতার বাড়িতে, বর্তমান এমপির বাড়িতে 3জন মানুষ পুড়ে মারা গেছে বিএনপি জামাতের অগ্নিসংযোগের কারণে, তাদের মামলাটি পর্যন্ত গ্রহণ করা হয়নি। রায়গঞ্জ উপজেলায় পার্টি অফিসের সামনে 5জন আওয়ামী লীগের নেতা একজন সাংবাদিককে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদের মামলাটি পর্যন্ত করা হয়নি। আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে যদি 3টি হত্যা মামলায় আসামি হই, তাহলে এই 9টি হত্যা মামলায় যারা বিএনপি জামাতের নেতারা জড়িত ছিলেন না, নির্দেশদাতা বা বড় নেতা, তাদেরকেও তো ভবিষ্যতে এর মুখোমুখি হতে হবে, যেটা হয়তো নিশ্চয়ই তারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিশ্চয়ই। সমানভাবে মানে খুবই সুতরাং আপনাকে দুঃখজনক। আমি বলি, সেই কথাই বলছিলাম, যে কোনো সরকারের সময় যদি হত্যাকাণ্ডে সেই সরকারকে দায়ী করা হয়, তাহলে প্রত্যেকটি সরকারের সময় হত্যাকাণ্ডে না প্রত্যেকটি আসলে ঠিক সরকারকে যে দায়ী কোনো করা হবে। সরকারের সময় মানে আমি দায়ী হলে উনি দায়ী, উনিও দায়ী, উনি দায়ী হলে আমিও দায়ী, ঠিক এই বিশ্লেষণে না গিয়ে যদি আমরা সেই সময়কার না না না, ঘটনা। এই বিশ্লেষণে আমি যাইনি। আমি উদাহরণ দিয়ে বলেছি যে এতগুলো মানুষ মারা গেছে অপঘাতে, হ্যাঁ, প্রত্যেকটি বিচার হওয়া দরকার এবং নিশ্চয়ই তার নিশ্চয়ই। ঢালাওভাবে কাউকে অভিযোগ না করে যারা সত্যিকার অর্থে এর সাথে দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত। মানে আমরা যদি বলি যে আপনাদের মানে আওয়ামী লীগ সরকারের সময়, আমি এটাই প্রশ্ন করছিলাম যে সেই সময় এই অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে, 708 জনের তো একটা তালিকায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, 1500-র মতো হত্যাকাণ্ড হয়েছে বলে বলা হচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে একটা তালিকা দেয়া হবে, সেটি হয়তো তখন আমরা জানবো যে আসলে কেমন হতে পারে হত্যাকাণ্ডের সংখ্যাটা। কিন্তু সেখানে আমরা যেভাবে পুলিশকে আমরা একদম ভিডিওতে দেখেছি, চিত্র ধারণ করা হয়েছে, যেভাবে হত্যাকাণ্ড করতে দেখেছি, যেমন গাজীপুরের হৃদয়কে পেছনে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করে মারা হলো, তাইমকে মারা হলো, ইয়ামিনকে কিভাবে সাজোয়া জান থেকে পুলিশ ফেলছে, কি নির্মম ভাবে সেটি আমরা দেখলাম, পুলিশ কিভাবে লাশ পোড়াচ্ছে, কিভাবে আবু সাইদকে গুলি করা হচ্ছে। এই বিষয়গুলো তো চোখের সামনে ঘটলো। পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করলেন, ইকবাল পুলিশ অফিসার ইকবাল আইজিপিকে সাথে রেখে, যে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিগুলো থাকে। ডিবির হারুনুর রশিদ তিনি একটা সাক্ষাৎকারে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিটি সন্ধ্যায় কোর কমিটির বৈঠক হতো। সেই কোর কমিটির স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ এর প্রধান, পুলিশ প্রধান, ওনারা উপস্থিত থাকতেন। সেখানে কি হচ্ছে, কি করা হবে সেই বিষয়ে আলোচনা হতো। মানে এই বিষয়গুলো তো হয়েছে, দেখেছি, আমরা জেনেছি। তারপরে কিভাবে আসলে মানে ঢালাও ভাবে বলা যায় যে এটি ঢালাও ভাবে আপনাদেরকে দায়ী করা হচ্ছে বা আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে? আমি কিন্তু এবারে একটা কথাও বলিনি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি বলেছি প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট মামলা হয়েছে এবং বর্তমান সরকারও আওয়ামী লীগের সরকার নয়, তারা সুবিচার করবে বলে আমি আশা করি। এবং একজন যারা অপরাধী নয়, বিনা অপরাধের জন্য শাস্তি না পায়, আবার কেউ কোনো ছাড় না পায়। কিন্তু রাজনৈতিক কারণে আমরা দেখেছি যখনই যে সরকার আসে সেই সরকার মামলাগুলো তুলে নেন। এটা আমি সব সরকারের কথাই বলছি। এমনকি আমি এই সরকারের কাছে এটা আশা করি নাই যে 21শে আগস্ট আইভি রহমান সহ 24 জন মারা গেলেন, সেইখানে কারো কোনো শাস্তি হলো না, সেখানে সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন। এইটা আইনের শাসন কিনা আমি বুঝতে পারি না। যেমন আমি অবাক হয়েছিলাম সালামের ব্যাপারে, যে তাকে তার দুর্নীতির বিরুদ্ধে মামলা করা যাবে না, তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই হাইকোর্ট থেকে নির্দেশ আসে। এগুলো আমরা কখনোই মেনে নিতে পারি না। দল করতে পারি, সাধারণ মানুষ হিসেবে বিবেকের কাছে এর জন্য দায়বদ্ধ থাকতে হয়। জি, ধন্যবাদ। বিবেকের দায়ের কথা আপনি বলছেন, তাহলে আপনি এইখানে কি বলবেন যে এই দায়টি সরকারে যে থাকবে, মানে সেই আওয়ামী লীগ সরকারে যারা ছিল এবং যেই ঘটনাগুলোর কথা আমি বলছিলাম, যেগুলো চাক্ষুষ এসেছে, যেগুলো বিভিন্ন জনের কথায় দেখা যাচ্ছে, তাহলে কি আপনি বলবেন যে আসলে এই মানে আওয়ামী লীগ সরকারকে এই হত্যাকাণ্ডগুলোর দায় নিতে হবে বা তারা আসলে এড়াতে পারে না? আপনি কিন্তু একটা কথা কিন্তু আমি বারবারই বলেছি, আইনের ভাষায় কথা বলতে হবে এখানে। অপরাধ যখন প্রমাণিত হবে তখনই তাকে অপরাধী বলা যাবে। অপরাধ প্রমাণের আগে
রাজনৈতিক এটা প্রোপাগান্ডা একদম করা যেতে আইন পারে। আদালতের কথা বলছেন, কিন্তু আইন আদালতের বাইরেও আমরা মানে যেটি দেখেছি, চোখের সামনে দেখেছি। দেখুন, আইন আদালতে অনেক সময় চোখে যা দেখতে পাই সেটাও উল্টে যায়। ২১শে আগস্টের মতো ঘটনা উল্টে যায় আইন আদালতে গেলে। আইনের ভাষায় কথা বলার জন্য আসলে আদালতে যাওয়া যেতে পারে। আমরা মানে একটা পাবলিক ফোরামে কথা বলছি, সেখানে আমরা যা দেখেছি, জনগণের যে পারসেপশন, আপনারা রাজনীতিকরা সেটি নিয়েও কাজ করেন, সেটি নিয়ে তো একটু বলতেই হবে যে মানুষের যে ধারণা, বা যেই ধারণা যদি মানুষ করে যে ওই সময়কার হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী, সরকারকে দায় নিতে হবে, সেটি কি এড়াতে পারে তৎকালীন আওয়ামী লীগ সরকার? আমি সেটাই কিন্তু বলেছি আবারও, যে যদি বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে বিগত সরকার এবং বর্তমান সহ যে ঘটনাগুলো ঘটেছে তাদের সময়টিতে যদি দায় নিতে হয়, সকল সরকারকেই তাদের সময়ের ঘটনার দায় নিতে হবে। হুম। আমার বক্তব্য পরিষ্কার। মুক্তিযুদ্ধের পর এত হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি, বা এরকম গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদ পতন হয়েছে গণ অভ্যুত্থানে, এরকম অন্তত ঘটেনি বলেই জানি। অতএব দায়ের আমি কিন্তু জায়গাটাও সংখ্যা নিশ্চয়ই নিয়ে, যে আমি কিন্তু বাচ্চার। সংখ্যা না, আপনি দেখেন যে পরিবারের একটি ছেলে মারা গেছে, সেই পরিবারের যে ক্ষতি হয়ে গেছে, আমরা টকশোতে সমবেদনা জানাতে পারি, একদম। রুহের মাগফিরাত কামনা করতে পারি, কিন্তু তাদের সেই ছেলেকে বা মেয়েকে ফিরিয়ে দিতে পারি না, তাদের সেই সন্তানকে ফিরিয়ে দিতে পারি না। এটা যে সময় মৃত্যুবরণ করে থাকুক না কেন, তাদেরকে অবশ্যই ওই পরিবারের যে ক্ষতি, আমরা এই নিয়ে আলোচনা করি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন লোককে ঘায়েল করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে আমরা চাই ওই পরিবারের শান্তি, ওই নিশ্চয়ই, তা পরিবার তো অন্তত বটেই, তা তো শান্তি বটেই। পাবে, এবং আমরা যে জানতে তাদের চাই জন্য দায়ীটা কে। সঠিক বিচারটি তারা হয়, সঠিক নিশ্চয়ই আমরা বিচারটি সেই তারা হয়, এটা দায়ীটাও তারা জানতে চায়। কে, সেটাই মানে দায় এড়ানোটা। দায় কার সেটা তো বিচারই প্রমাণ করবে। আমি কিভাবে বলতে যাবো দায় কার? আমি কি এর সাথে সরাসরি সম্পৃক্ত? আমি সম্পৃক্ত নই। সুতরাং আমি এ ব্যাপারে আমার মন্তব্য করা হবে অর্বাচীনের মতো আচ্ছা, আপনি মন্তব্য। এই ব্যাপারে মন্তব্য করতে চান না। তিনি না না, সাবেক মন্তব্য করতে প্রধানমন্ত্রী। চাই না, আমি কথা বলিনি। আমি বলেছি যেটা আমি জানি না সেটা সম্বন্ধে কেন মন্তব্য করতে যাব আমি? মানে এটা আপনিও আমি দেখেছেন সর্ববিষয়ে বিজ্ঞ। ডক্টর হাবিবে মিল্লাত, আপনি আসলে দল করার ব্যাপার না, আপনি দেখেছেন চোখে এই ঘটনাগুলো কি হয়েছে। যে বিষয়গুলো আমি বলছি সেই বিষয়গুলো সম্পর্কে সবাই জানে। আমি এটা এমন কোনো গোপন গোয়েন্দা আপনি কেন তথ্য থেকে একটা বলছি না। বিষয় নিয়ে কথা বলবেন? আপনি যদি কথা বলেন, আপনি তো ধরেন একটা স্পেসিফিক নিয়ে বলার চেষ্টা করছেন, যেহেতু আমি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত, আওয়ামী লীগের সময় কি ঘটেছে, স্বাভাবিকভাবে আমি বলার চেষ্টা করব আওয়ামী লীগের সময় যে ঘটনার জন্য যদি আওয়ামী লীগকে দায়ী করা হয়, তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যা হয়েছে তাদের দায়ী করা উচিত, বিএনপির সময় যা ঘটা হচ্ছে বিএনপিকে দায়ী করা উচিত, জাতীয় পার্টির সময় যা ঘটেছে দায়ী করা উচিত। আইন কিন্তু সবাইকে সমান চোখে দেখে, আমাকে একভাবে দেখবেন আর অন্য দলকে আর একভাবে দেখবেন, আইন কিন্তু কখনো এটা মানবে না। হুম। মানে যার যা, আমি এটা নিয়েই সে সময় বলছিলাম, যার যা মানে যেই আমলে ঘটেছে সেই আমলের দায়, এভাবে বিশ্লেষণ না করে আমরা যা দেখেছি সেই দায়গুলো আপনারা নেবেন কিনা, আমি আসলে বারবার এই প্রশ্নটি করছিলাম। সেটা তো আপনার বিশ্লেষণ, আপনার ব্যক্তিগত বিশ্লেষণ, সেই বিশ্লেষণ আমি নাও যেতে পারি। না, এটা আমার বিশ্লেষণ না, আমার প্রশ্ন। আপনার বিশ্লেষণ, আপনি বলছেন যে আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি এই সময়টিতে হয়েছে, হ্যাঁ। কিন্তু এটা খণ্ডিত চিত্র নিয়ে তো আসলে বিরাট ক্যানভাসটাকে আপনি দেখতে পারেন না। আপনি খণ্ডিত চিত্র নিয়ে কথা বলতে পারেন না। আমরা যখন কথা বলি তখন খণ্ডিত চিত্র নিয়ে কথা বলতে চাই না, কারণ আমরা বারবার অত্যাচারিত হয়েছি, তাহলে পুলিশ যে আমরা গুলি বারবার করলো, নিহত এই হয়েছি। খণ্ডিত চিত্রগুলো, বা যেই একটাকে মারলে একটাই মরে, এই কথাগুলো খণ্ডিত খণ্ডিত নিশ্চয়ই। আপনি ঠিক যে এগুলো এগুলো পুরো অন্যায়, ঘটনার মধ্যে কিছু এগুলো কিছু ঘটনা। অন্যায়। এগুলো ভিডিওটি আমি দেখেছি, আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমার ছেলেও ওই বয়সী, আমার দুটো ছেলে ওই বয়সী। তাদের যদি কিছু হতো, আমার তো একই অবস্থা হতো আজকাল যে বাবা মা গুলোর যে অবস্থা হয়েছে। আমি দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। সেজন্যই বলছি, বারবার বলছি, যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং নিরপরাধ যেন শাস্তি না পায় সেই ব্যবস্থা করো। জি। আহ, সাবেক প্রধানমন্ত্রী তিনি আরো বলছেন যে যদি তিনি আসলে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাননি, তিনি চাননি যে আরো লাশ পড়ুক। আহ, মানে সেই প্রসঙ্গে একটু আপনারা কি মনে করেন যে আসলে কি আর শক্তি প্রয়োগ করার ছিল বাকি? যেটি লাস্ট ট্রান্সক্রিপ্ট যেটি গণভবনের পাওয়া যায়, সেখানে সেখানে সাবেক পুলিশ প্রধান ছিলেন, সেখানে ছিলেন আর্মি প্রধান, মানে ৩ বাহিনীর প্রধান, তাদের সাথে বৈঠক করেছেন, বৈঠক করে বলেছেন পুলিশ তো ভালো করছে, আপনারা কেন পারছেন না? মানে পুলিশ, তখন আমরা দেখেছি পুলিশ সেই মুহূর্তে কেমন বল প্রয়োগ করছে। এবং বিবিসি, মানে বাংলাদেশি গণমাধ্যমের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার সহ আমি অনেকগুলো পত্রিকায় এই একই রকম ট্রান্সক্রিপ্ট দেখেছি যে আরো শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন শেখ হাসিনা, কিন্তু তাকে সামরিক বাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে আপনার জীবন বিপন্ন হতে পারে আপনি যদি আরো বেশি সময় এখানে থাকেন, এবং তার সেই মুহূর্তেই তাকে আসলে চলে যেতে হয়েছে। তিনি ভাষণটিও রেকর্ড করতে পারেন নাই। মানে শক্তি প্রয়োগ করলে আরো ক্ষমতায় থাকতে পারতেন তিনি, বা তিনি সেটি চাননি। আসলে আর কি শক্তি প্রয়োগ তিনি করতে পারতেন? আসলে আপনি যে খবরটির কথা বলেছেন ওগুলো আমিও পড়েছি। আমার মনে দুঃখ লাগে যারা এই কাজটি বলল, যে
সে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আর্মি বলেন, যেটা তারা 5 তারিখে সকালে বলল, তারা জুলাইয়ের 15 তারিখে এই কথাটি বলতে পারতেন। কিন্তু সত্যিকার অর্থে হালুয়া রুটির জন্য, পদ পদবি পাওয়ার জন্য, পদে থাকার জন্য তারা সরকারের সাথে যুক্ত হয়ে যে ঘটনাগুলি ঘটিয়েছে তাদের দায় দায়িত্ব এড়াতে পারেন না। যখন কোনো সরকারের পতন হয় তখন তার সাথে কিছু সংখ্যক লোক যারা বাঁচতে চায় তারা 2-1জনকে দোষারোপ করে বাকিরা সেই দোষ থেকে মুক্ত হতে চান। কিন্তু আমি মনে করি যারা এর সাথে সরাসরি সম্পৃক্ত বা এরা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। জি, তারা বিচারের আওতায় অনেকেই আসছেন। এই জন্যই আসলে আমি এই প্রশ্নটাই জিজ্ঞাসা করছিলাম যে আরো কি কিছু করার ছিল, আরো শক্তি প্রয়োগ করলে কি আসলে শেখ হাসিনা থাকতে পারতেন? মানে শক্তি প্রয়োগের বাকিটা কোথায় ছিল সেটি আমি আসলে জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন এস আলমের প্রসঙ্গটা, যে এই বিষয়টি আপনি বিবেকের কাছে আপনি নিজেই মানতে পারেন না। মানে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে অর্থনীতির কি ক্ষতি করে দিয়েছে এই সরকার, এই সরকারের আমলে ব্যাংকগুলো একে একে বসে যাচ্ছে। এই কথাটা কি আসলে খুব মানানসই হয় যে ব্যাংকগুলো এই সরকারের আমলে বসে যাচ্ছে? পাচার তো হয়েছে আওয়ামী লীগ আমলে, বা তার আগের আমলেও পাচার হয়েছে। বড় অঙ্কের টাকাটা পাচার হয়ে গেছে আওয়ামী লীগের আমলে, এই সরকারের আমলে তো সেই পাচারটা হচ্ছে না। ব্যাংকগুলো বসে যাওয়ার কারণ, সেই দায়টাও কি আওয়ামী লীগ এড়াতে পারে? আওয়ামী লীগ সরকারের কথা বলছি। যখন যে দায় দায়িত্বে থাকে অবশ্যই দায় দায়িত্ব সেই সরকারকে নিতে হবে, কোনো সন্দেহ নেই। এই জন্যই জনগণ তাকে দায় দায়িত্ব দেন। যে ঘটনাগুলো ঘটেছে আমরা শুনেছি, আমি অবশ্য প্রমাণ করতে পারবো না, তাহলে অবশ্যই দায় দায়িত্বে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তারা দায় এড়াতে পারেন না কোনোভাবেই, এবং তাদের যোগ সাজস ছাড়া এই ধরনের ঘটনা ঘটা আসলে সম্ভব নয়, এটাই মনে করি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতে কি শীর্ষ পর্যায়ে কেউ এর জন্য দায়ী করা যায় কিনা? লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ, মানে এটি কি ছোটখাটো চুনোপুটির দায় দায়িত্বের মধ্যে চলে যাবার কথা? আমি কিন্তু চুনোপুটির কথা বলেছি কিনা আমি খেয়াল না, করতে আপনি পারছি বলেননি, না। আমি আসলে জিজ্ঞাসা করছি, আপনি বলেননি। আপনার কথা তো আমার কথা নয়। হ্যাঁ, মানে আমি আসলে এই জন্য প্রশ্নটি করছি আমার যে কথাটি হচ্ছে, আমি যে কথাটি বলবো মনে করবেন ওইটি আমার কথা। একদমই আপনি একদমই আমি কিভাবে আপনার ব্যাখ্যা মুখে করছেন মানে আমার কথা আপনার মুখে চাপানোর চেষ্টা করছি সেটা না। আমার আমি কথা এটি নয়। বলছি যে এটি কি আসলে চুনোপুটিদের দায়ের উপরে চলে যাবার কথা? মানে লক্ষ কোটি টাকা পাচার যখন হয় তখন কি এটি আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য হ্যাঁ। তার টিম একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। আপনি দেখেন, এত শ্যালো নলেজের শ্বেতপত্র বাংলাদেশে এর আগে বের হয়েছে কিনা আমি জানি না। কাউকে দোষারোপ করেনি, হুম। কোন পথে গেছে সেটা উল্লেখ করেনি। তারা বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করেছে। আমরা আসলে অনেক, বাংলাদেশের জনগণ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে এ কারণে যে আপনারা অপরাধীদের ধরেন, আপনারা সত্য তথ্য প্রকাশ করেন, কিন্তু আপনারা কি করছেন? আপনারা আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য দায় সারা রিপোর্ট দিয়ে দিচ্ছেন। ওইটার কি কোনো ভ্যালু আছে ওই রিপোর্টটির? আপনাকে যদি আমি বলি যে বলেন আমি এই রিপোর্টটি পেয়েছি, আমি হুম। কোন শাস্তির ব্যবস্থা করতে চাই, আমি কার বিরুদ্ধে করব? কার বিরুদ্ধে কি অভিযোগে করব? ওই রিপোর্ট থেকে কিছু পাবেন আপনি? আপনি কিছুই পাবেন না। সুতরাং এই ধরনের গা ছাড়া কর্মকাণ্ড, এই ধরনের অগোছালো কর্মকাণ্ড জনপ্রিয়তা কমিয়ে নিয়ে আসছে। জনগণ আজকে রাস্তায় বলছে বাজারে গেলে দ্রব্যমূল্যের জন্য হুম। শেখ হাসিনার সময় ভালো ছিলাম। মানে তাহলে মানে জনগণ, আপনাদের জনপ্রিয়তা কমে যাওয়ার না না, কারণ কি আমি এখানে? আমি আমি কিছু বলার চেষ্টা করছি না, আমি বাস্তবতা, বাজারের বাস্তবতা তুলে এটা তো ধরছি এখন, আপনাকে। হ্যাঁ হ্যাঁ, এখন বাজারে আপনি দেখেন বাস্তবতায় আওয়ামী অনেকের লীগকে মুখে এই কথা আসতে সিন্ডিকেটের পারে। জন্য, আওয়ামী লীগকে সিন্ডিকেটের জন্য প্রতিনিয়ত বিরোধী দল 10 বছর হলো তারা বিরুদ্ধে বলে যাচ্ছে হ্যাঁ দ্রব্যমূল্য বেড়েই চলেছিল, কোনো সন্দেহ নেই এটা জনগণের প্রতি একটা অন্যায় টর্চার। কিন্তু এই 4 মাসের মধ্যেও কি সেটা আমরা পরিবর্তন করতে পেরেছি? কোন সিন্ডিকেটকে কোন প্রকার শাস্তি দিতে পেরেছি যদি এক্সিস্ট করে? জি। করতে পেরেছি? না, সেটি এগুলো আসলে এই 4 মাসে পলিটিক্যাল সরকারের কথাবার্তা। অনেক ব্যর্থতা, বারবার এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। কিন্তু এই যে ব্যাংকগুলো আর দেউলিয়া হয়ে গেল। ব্যর্থতা নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি কাউকে আপনি যদি কোনো ব্যাপারে অপরাধী বা অ্যাকিউজ করেন, আপনাকে সেটা প্রমাণ করে করতে হবে। এটা ডিজিটাল যুগ, এটা 1 সেকেন্ড, এই যে আপনার সাথে কথা বলছি একটু পরে হয়তো যারা দেখার সারা দুনিয়ার মানুষ দেখে হুম। ফেলবে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই এখন আর ওই ধরনের কথা বললে চলবে না যেগুলো আমরা প্রমাণ করতে পারি না। জি, মানে এই প্রমাণ করার বিষয়ে আইন আদালতের বিষয়ে আমল পরিবর্তনের সাথে সাথে রায় পরিবর্তন হয়, আসামি পরিবর্তন হয়, এগুলো আমরা দেখেছি। আইন আদালত প্রমাণের কথা বলে আসলে জনগণের মনে আপনারা রাজনীতিবিদরা কি প্রভাব রাখেন সেটি আপনারা বিবেচনা করেন। মানে আমি এটি প্রশ্ন করছিলাম যে ব্যাংকগুলো যে দেউলিয়া হয়ে গেল বা বসে গেল, যেটি সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এজন্য মানে প্রমাণের কথা আপনি বলতেই পারেন, কিন্তু দায় আপনারা এড়াবেন কি করে?
মানে আওয়ামী লীগ সরকার দায় এড়াবে যদি কি করে? যদি প্রমাণিত হয় অবশ্যই দায় এড়ানো যায় না, এবং ঘটনা যে আর যদি ঘটেছে প্রমাণিত না কত। হয়, আদালতে প্রমাণিত হলো না, তাহলে কি আপনাদের দায় নাই? না, যদি কোনো কিছু প্রমাণ না হয় হুম। তাহলে কিভাবে আপনি কাউকে দায় ওই যে দেবেন 21 বলেন? আগস্টেও কিছু পারসেপশন, প্রমাণিত আপনি হয় নাই, কারোর পারসেপশন দায় আছে, নাই, 24 জন আমারও মারা গেছেন। আমারও পারসেপশন আছে যে অঘটন ঘটেছে, না হলে ব্যাঙ্গালোরের এই দুরবস্থা কেন, কিন্তু কিভাবে ঘটলো? শুধু আইন না তো, ইনভেস্টিগেশন, এটা করেই তো বের করা যায় কারা এর সাথে জড়িত, কিভাবে গেল। কিন্তু ডকুমেন্টেড, এ তো আর 5-10 টাকা না যে পকেটে নিয়ে চলে গেলাম, সেটি কিন্তু এটা কিন্তু লক্ষ কিন্তু কোটি টাকার আপনি ব্যাপার। বলছিলেন হাইকোর্ট বলেছে, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ এত টাকা পাচার হয়ে গেল, এতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেল, কেউ ইনভেস্টিগেট তো করলো না, বরঞ্চ মানে খুব আরামসে। আওয়ামী লীগের তো পতন হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি এই কাজটি এ সরকারও না করে তাহলে জনগণ তাকে তার মানে ভালোভাবে কি নাও এটি নিতে পারে। আপনি মানবেন যে এই কাজগুলোর জন্যই আওয়ামী লীগের পতন হয়েছে? না, এই কাজগুলো শুধু এই কাজ না, তবে জনগণের ব্যাংক লুট নিয়ে যে কথাগুলো বলছেন ক্ষোভ ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবশ্যই ক্ষোভ ছিল, হুম। দুর্নীতি আহ, বিস্তৃতি লাভ করেছিল এই নিয়ে ক্ষোভ ছিল, এগুলো নিয়ে যে ক্ষোভ ছিল না সেগুলো কিন্তু আমি একবারও বলছি না। এবং জনগণ কখনোই কিন্তু, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আসলেন ক্ষমতায়, তারা এগুলোর বিরুদ্ধে কথা বলে এসছেন, এসে কিন্তু তারা এগুলোর ব্যাপারে এখন পর্যন্ত আমি কোনো যে পদক্ষেপ যার মাধ্যমে খুব একটা সঠিক সুনির্দিষ্ট রূপরেখা, সেটাও কিন্তু আমরা আসলে পত্রিকা পেপার পড়ে যা পাই, টেলিভিশন নিউজ জি, দেখে যা জি। জানি, আমি মানে জানি আপনি না। এই সুতরাং সরকারের সফলতা দেখতে পাচ্ছেন না, সেটি আপনি বলছেন, এই না না, আমি সরকারের আমি সফলতা। সফলতা ব্যর্থতার কথা বলি না, তাদের কাছে জনগণকে যে এক্সপেকটেশন ছিল তাদেরকেই বিবেচনায় আনতে হবে, তারা সেটা কতটুকু পালন করতে পেরেছে। জি, জি। আমি সমালোচনা করার কেউ না, জি, তারা আসলে কারণ হচ্ছে পারে যে নাই, সব তারা সব আসলে ব্যাপারে পারে নাই। আর স্পেশালিস্ট। আপনারা আসলে, আপনাদের আসলে আমলে হয়েছে, মানে এই অবস্থান বা এই পতনটার যে জায়গাটা, সেটাই জিজ্ঞাসা করছিলাম যে এই পতনটা, ব্যাংকগুলোর এই হাল আপনাদের আমলে জানাশোনা ছিল, অনেকের মধ্যেই আলোচনা ছিল, কিন্তু কেউ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কখনোই কোনো উদ্যোগ হয় নাই। তাহলে আসলে প্রমাণ হওয়ার কি থাকে, দায় কি করে এড়ান, মানে এড়ায় আওয়ামী লীগ সরকার, সেই প্রশ্নটি বারবার করছি। কিন্তু তাই এড়ানোর কথা বলিনি, আমি বলেছি যে আপনি রাজনীতিতে দোষারোপ অভিযোগের স্থান সব সময় আছে, কিন্তু আমি যে কথাগুলো বললাম, হয়তো বা এই সরকার কোনো পরিকল্পনা করেছে যে কিছু একটা ভালো কিছু করার জন্য, হয়তো, আমি জানি না, তারা ধীরে ধীরে করছে, কিন্তু আমি কিন্তু দায় চাপিয়ে দিয়েছি, কারণ রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। সুতরাং রাজনৈতিক প্রতিপক্ষের দায়িত্ব এটি, কিন্তু যারা এই এই কথাটি বলবেন তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তিনি যে কথাটি বলেছেন সেটা সত্য এবং সেটা প্রমাণিত। এই কথাটি আমি বলার চেষ্টা করেছি। জি, তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে এটি সত্য। আর যদি আবার আমল চেঞ্জ হয়, তখন আবার দেখা যাবে সেটি মিথ্যা। অনেক কিছুই প্রমাণ হয়, আমল চেঞ্জ হয়ে গেলে ওগুলো আবার উল্টে যায়, যার তখন কারণে 21শে আগস্টের জনগণের। বিচারের মামলা হয়ে যাবে। হ্যাঁ, সেটি আমি সেই কথাটাই বলছিলাম না, মানে আমাদের স্বীকার করি, অভিজ্ঞতা তো স্বীকার অভিজ্ঞতা তো করি। খুব সুখকর না, ডাক্তার হাবিবে মিল্লাত। না না না, শোনেন, এই যে দেখেন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, তার ছেলের অপরাধটি সে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে মাফ করে দিয়ে গেল। এর আগেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা উন্নত বিশ্বে দেখেছি, আমি এগুলোকে সাপোর্ট করছি না, আমি বলছি এগুলো অন্যায়, এটা যেন আমাদের দেশে না ঘটে। জি, মানে যদি যেন না হয় এটা তো সবাই বলবে, কিন্তু করার সময় যখন করে ফেলছেন, যার সুবিধায় লাগছে তিনি করে ফেলছেন, এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারাও সুবিধার ভাগ না পেলে তো এমনি এমনি এটি অ্যালাউ করার কথা না। এটি তো একটা সাধারণ পারসেপশন, প্রমাণের খুব প্রয়োজন হয় না। তিনি এটিও বলছেন, সাবেক প্রধানমন্ত্রী, যে শেখ হাসিনার বিচারের কথা বলছে বাংলাদেশে অনেকেই, ডক্টর ইউনূস সরকারের মধ্যে থেকে, কিসের জন্য বিচার হবে? দারিদ্রতা দূর করেছি এই জন্য বিচার হবে? গরিবের পেটে ভাত দিয়েছি? একটি জিনিস বলছেন তিনি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। মানে যেই দায়টা দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ভোটের অধিকার কেড়ে নেওয়া, তিনি বলছেন ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আপনি কি বলবেন? মানুষের, জনগণের রাজনীতিকে আপনি শুনেছেন, মানুষের কাছে দেখেছেন ভোটগুলো কেমন হয়েছে। আসলে ভোটের অধিকার কি আওয়ামী লীগ সরকার ফিরিয়ে দিয়েছে না কেড়ে নিয়েছে? বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখে থাকেন তাহলে দেখবেন নির্বাচিত সরকারের প্রধান জাতির পিতাকে 75-এ সামরিক অভ্যুত্থানে বিদেশি বিদেশি চক্রান্তে হত্যা করা হয়েছে, গণতন্ত্রের শেষ সময়ে কবর হয়েছে। পরবর্তীকালে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং তিনিও 81 সনে তিনিও কিন্তু সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন। তৎপরবর্তীকালে জিয়া এরশাদ ক্ষমতা নেন, সেখানেও কিন্তু গণতন্ত্র ছিল না। পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার, সঠিক গণতান্ত্রিক না হলেও আপেক্ষিক গণতান্ত্রিক
অবস্থা বাংলাদেশে ফিরে আসে এবং বেশ কয়েকটি নির্বাচন হয় যেটি নিয়ে কিন্তু সমালোচনা কম রয়েছে। এবং সেই নির্বাচনটি 3টি ধারাবাহিক নির্বাচনের পরে চতুর্থ নির্বাচনটি, তৃতীয় নির্বাচনটি, দুটি নির্বাচনের পরে 91 এবং 96-তে যেই ফেব্রুয়ারি নির্বাচনটি একটি নির্বাচন হলো যেটি দেশের মানুষ গ্রহণ করলো না। পরবর্তীতে 96-এর জুন এবং 2001 এবং 2008-এর নির্বাচনটি গ্রহণযোগ্য বলে মানুষ মনে করে। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু গণতান্ত্রিক আন্দোলন নয়, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি স্বাধীনতা পূর্ব ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং স্বাধীনতা পরবর্তী যত একদম গণতান্ত্রিক 2008 আন্দোলন হয়েছে, পর্যন্ত আপনি বলছিলেন, তারপর পরিবর্তিত পরিস্থিতির কারণে বিভিন্ন দল নির্বাচন, যেমন যেমন বিএনপি 96 নির্বাচন করেছিল, জিয়া এরশাদ 86-88-তে নির্বাচন করেছিল, যেমন জিয়াউর রহমান 79-তে নির্বাচন করেছিল। নির্বাচন সম্বন্ধে বিতর্কের উদ্ভব হয়েছে এবং অতিরিক্ত বিতর্ক হয়েছে এই নির্বাচনগুলোতে। আমরাও মনে করি যে বাংলাদেশে অবশ্যই একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠা দরকার, যার মাধ্যমে দেশের জনগণ অন্তত তাদের মনের মতো মানুষটিকে, তাদের পছন্দের মানুষটিকে বেছে নিতে পারবে। কিন্তু সেই অবস্থা আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে আছে কিনা সেটা বাংলাদেশের জনগণ নিয়ে, যে পাবলিক পারসেপশনের কথা বললেন, প্রমাণ করতে পারবেন কিনা জানি না, কিন্তু পারসেপশন একটি কিন্তু আছে। যেই কারণেই ছিল তত্ত্বাবধায়ক সরকার, তারপরে সেটাকে বাতিল করা কেন? মানে রাজনৈতিক দলের উপর এই ভরসাটা নাই, যেই যায় লঙ্কায় সেই হয়েছে রাবণ। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, যে যেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে। সেই ব্যবস্থাটাকে এত আন্দোলনের পরেও আপনারা আমলেই নিলেন না। মনে করেন যে সেটি আসলে একটা ভুল জায়গা ছিল, আওয়ামী লীগ ভুল করেছে? ভুল শুদ্ধ বিচার করবে জনগণ এবং জনগণের উপরে ছেড়ে দেন, একটা জরিপ করেন। আমার ব্যক্তিগত মতামত, আমি একটা বললে আপনি সেটা শতভাগ ধরে নেবেন, সেটা ভুল হয়ে যাবে আমাদের জন্য। আপনি একটা জরিপ করেন আপনার পক্ষ থেকে এবং সেই জরিপের ফলাফলটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। জি, আপনি কি মনে করেন, মানে জনগণের তো একটা মতামতের প্রতিফলন, আপনি বলছেন জনগণ বিচার করবে, একরকম বিচার তো জনগণ করলোই। আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, আপনি নিজেই বলছিলেন যে রাজনৈতিক দলগুলো, আমাদের সেই রাজনৈতিক দলগুলোর উপরে সেই মানে সেই ভূমিকা তারা পালন করতে পারে নাই, তাহলে সেই রাজনৈতিক দলগুলোর আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর সম্মেলনগুলো দেখে থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগ তবুও 3 বছর পর পর, 3.5 বছর পর পর সম্মেলন করতো। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাধীনতা পরবর্তীকালে, বিএনপির কথা ধরেন, 43-44 বছরের একটি দল, মাত্র সম্ভবত 6বার সম্মেলন করেছে তারা, এবং তারা কমিটি করেছে, এখনো তারা কমিটি করছে ঘর থেকে। সুতরাং বাংলাদেশের রাজনীতি, একটা রাজনীতিবিদ যে ক্ষমতায় যায় সেই রাবণ হয় কিনা জানি না, তবে যারা দল করেন তারা নিজেদেরকে আসলে জনগণের কথা চিন্তা করেন কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে। করেন নিশ্চয়ই, তবে হয়তো আমরা বুঝতে পারি না, জনগণ বুঝতে পারে না। জি, আপনি মানে ওই প্রশ্নটা আপনি যদি বলেন, আপনি কি মনে করেন? আপনি একজন রাজনীতিক, আপনি জনগণ, আপনি জনগণের অংশ, আপনি একজন ভোটার। তত্ত্বাবধায়ক সরকার, আপনার কি মনে হয় সেটি আমাদের বাস্তবতা একটা কার্যকর মানে একটা কার্যকর জিনিস, নাকি আপনারা যা করেছেন সেটি ঠিক? আমি মনে করি বাংলাদেশে একটি সঠিক শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠা দরকার। পৃথিবীর পাকিস্তান ছাড়া কিন্তু কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন সম্বন্ধে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। আমরা যদি নিজেরা শক্তিশালী নেই, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলবো, এই যে 111-এর সরকার আসলো, 3 মাসের কথা বলে 2 বছর থাকে, তারা আর্মি দিয়ে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক নেতা কর্মীদের অত্যাচার করলো। পরবর্তীতে তারা এসকেপ রুট নিল। তারাও যে খুব একটা ভালো করেছে তাও কিন্তু না। আপনি 2001-এর কথা চিন্তা করে দেখেন, শপথ নিয়ে ফেরার আগেই কতজন সচিবকে পরিবর্তন করে দেওয়া হলো, রাজনৈতিকভাবে লন্ডভন্ড করে দেওয়া হলো কোন রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। সুতরাং প্রত্যেকটিরই সুবিধা অসুবিধা বিবেচনা করতে হবে, প্রত্যেকেরই কোনটাতে জনগণের জন্য সুবিধা। আপনার যদি শক্তিশালী একটা ব্যবস্থা থাকে তাহলে তো আপনাকে এই সিস্টেম নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। সেই ব্যবস্থা তো নাই, যে ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল 14, এবং 18, যে ব্যবস্থা মানে সরকার পরিবর্তনের কি কোনো সম্ভাবনা বা কোনো উপায় ছিল? কোনটা? মানে 14, 18, 24 তিনটি নির্বাচন, এইরকম নির্বাচনে সরকার পরিবর্তনের কি কোনো মানে উপায় ছিল? সেটা অবশ্য বিরোধী দলকে জিজ্ঞেস করতে হবে, তারা কেন তাদের দায়িত্বটি পালন করেনি। যদি মনে করেন আওয়ামী লীগ সরকার জোর করে কিছু করার চেষ্টা করছে, কথার কথা ধরে নিলাম, তাহলে বিরোধী দলের তো একটা দায়িত্ব আছে। শুধু একটি দলের উপর চাপিয়ে দেওয়া তো সঠিক হবে বলে আমি মনে করি না। এবং আমরা এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, সব দোষ নন্দ ঘোষের উপর চাপানো হচ্ছে।
কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে এককভাবেই কোনো দলের উপর ভালো বা মন্দের দায়িত্ব চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। হুম। ধন্যবাদ। জি, নিশ্চয়ই নিশ্চয়ই, তা তো বটেই, সব দলের তো দায় আছেই। বিভিন্ন সময় বিভিন্ন দলের বিষয়ে অনেক সমালোচনাও হয়েছে, কিন্তু সেটি আসলে যে সরকারে যেহেতু আপনারা ছিলেন, সিদ্ধান্ত যেহেতু সরকার নিয়েছে, অতএব এই দায়িত্বটাও তো মানে সরকারের উপরেই বর্তাবে সাধারণভাবেই। সিদ্ধান্ত সরকার নিয়েছে বা সংসদে। খুব ছোট ছোট করে আর দু একটা জিনিস একটু জানি যে আপনারা কি আসলে বিবেচনা করেন? এতক্ষণ তো অনেক কথা হচ্ছিল, আইন আদালতে প্রমাণের কথা বলছেন, আপনাদের কি মনে হয় এই পরিণতির কারণ কি আওয়ামী লীগের? অবশ্যই আওয়ামী লীগ বিবেচনা করে দেখছে। আমরা জানতে পারি, আমরা অবশ্যই কয়েকটি কারণ দেখতে পাই, কিন্তু এর পেছনে আরো কারণ আছে কিনা সেটা অবশ্যই আওয়ামী লীগকে মূল্যায়ন করতে হবে, এবং যত দ্রুত আওয়ামী লীগ মূল্যায়ন করতে পারবে। পতন হয়েছে কোনো সন্দেহ নেই, হুম। ক্ষমতাচ্যুত হয়েছে কোনো সন্দেহ নেই, দেশ ছেড়েছি সকলেই, তাতেও কোনো সন্দেহ নেই। সুতরাং আওয়ামী লীগের মতো এরকম একটি ঐতিহ্যবাহী ৭৫ বছরের দলের জন্য কেন এই পরিণত হলো, কোন কার ইঙ্গিতে হলো, কেন হলো, সেটা অবশ্যই আওয়ামী লীগের খতিয়ে দেখার দরকার আছে। এবং জনগণের মনের ভাষা বুঝে রাজনীতিতে টিকে থাকতে হলে কর্মপরিকল্পনা প্রণয়নের দরকার আছে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন আওয়ামী লীগের একটা দুঃখ প্রকাশ করা উচিত তাদের গণ অভ্যুত্থানকালীন সময় বা তার আগের যেই, সেখানে একটা দুঃখ প্রকাশ, কারণ বর্তমান রাজনীতিতে খুব আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ না করে, সরি না বলে, তাদের রাজনীতিতে আসার কোনো অধিকার নাই। বিচার প্রক্রিয়া তো আলাদা ব্যাপার, মানে সেটা তো চলবেই। আমি আসলে বাংলাদেশের রাজনীতিতে দুঃখ প্রকাশের ব্যক্তিগত মতামত দিচ্ছি, হুম। দুঃখ প্রকাশ দেখিনি আমি। এই দেখেন, জামাতি ইসলাম যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করলো, ৩০ লক্ষ শহীদদের রক্তে যাদের হাত রঞ্জিত, যারা ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে সরাসরি সম্পর্কিত, পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে, তারা আজকে পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। বিএনপির সময় অনেক অঘটন ঘটেছে, অনেক আঘাত হয়েছে, বোমা হামলা হয়েছে, ২১শে আগস্টে হত্যা হয়েছে, আহ জেনারেল এরশাদের সময় লালদিঘি ময়দানে গুলি হয়েছে, মানুষ মারা গেছে। অগণতান্ত্রিক সরকার, সামরিক সরকাররা দায়িত্ব নিয়েছে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে। আওয়ামী লীগের সরকারের সময় অনেক কিছু হয়েছে, হয়েছে আমি স্বীকার করি। সেগুলোর ব্যাপারে বাংলাদেশের একটি রাজনৈতিক দলও ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেনি। আমাদের একজন বাহাউদ্দিন নাসিম বলেছেন, অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব। যাই হোক, আমি তার মতামতকে, হয়তো পার্টির মতামত এটি, তো মতামত থেকে আমি তবুও বলি যে তবু ক্ষমা চাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে তারা শুরু করেছেন। কিন্তু আজকে পর্যন্ত এর চেয়েও বেশি অপরাধ করে কেউ বাংলাদেশের রাজনীতিতে ক্ষমা চায় নাই। এর চেয়েও বেশি অপরাধ কার? মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের। জামাত ইসলামের কথা বলছেন? আপনি জানেন আমি কার কথা বলছি, আমি একটু আগে উচ্চারণ করেছি, জি জি, আমি স্পষ্ট। স্পষ্টভাবে উচ্চারণ করি। জি, এটি বলছেন তাহলে ক্ষমা চাওয়ার সংস্কৃতি নেই, আপনারা সেই সংস্কৃতি অনুকরণ করেন নাকি নতুন সংস্কৃতিতে যান, সেটি দেখবার বিষয়। আলোচনা হচ্ছে ছাত্র সমন্বয়করা বারবার একটা দায় দিচ্ছে বিএনপির উপরে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আলাপ আলোচনা পেছনে অনেক হচ্ছে। আসলে কি এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? জানেন এরকম কোনো আলোচনা হচ্ছে কিনা? আপনি আমাকে মনে হয় আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের কাউকে ভাবছেন। আমি আসলে সামান্য একজন কর্মী, ওই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার ক্ষমতা আমার নেই। জি, মানে আপনি জানেন না। আপনি যখন আসলে আওয়ামী লীগের এমপি ছিলেন বা এমপি যখন ছিলেন না, তখনও যখন কথা হতো, তখন আসলে আওয়ামী লীগের বিষয়ে আপনাকে অনেক কিছুই জিজ্ঞাসা করতাম। আহ, একজন আওয়ামী লীগের একজন পরিচিত নেতা আপনি, মানুষ আপনাকে চেনে জানে, সে কারণেই আপনার কাছে প্রশ্ন করা, এবং আপনি দায়িত্বশীলভাবে কথা বলতেন সবসময়, সেজন্যই এত 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 প্রশ্ন করা। অনানুষ্ঠানিক আলোচনায় বিভিন্ন সময় যাদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে আওয়ামী লীগের, অনেকেই বলেছেন যে এই গণ অভ্যুত্থানে বিট্রিয়াল করেছে উত্তরপাড়ার কোনো কোনো অফিসার। এবং আমার অনুষ্ঠানেও একজন আওয়ামী লীগের সমর্থক, একজন ব্যারিস্টার, তিনি বলছিলেন, কর্মী, তিনি বলছিলেন যে আর্মি অফিসারদের দায় আছে। এরকম কিছু আপনার মনে হয় বা আপনি জানেন কি এই বিষয়ে যে উত্তরপাড়ার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের কারণ? আপনি যদি আমার ২-৩ মিনিট আগের কথাটি খেয়াল করে থাকেন তাহলে এই প্রশ্নটি করতেন না। আমি বলেছি আওয়ামী লীগের উচিত, বা আওয়ামী লীগ হয়তো বা চিন্তাও করছে, যে তাদের এই যে ক্ষমতাচ্যুত বা পতনের কারণটি কি বিশ্লেষণ করা এবং খুঁজে বের করা। হুম। এবং যতদিন পর্যন্ত খুঁজে বের করা না যাবে ততদিন পর্যন্ত কেউ কাউকে আসলে, আমরা ব্লেম গেম খেলতে পারি, কিন্তু আসলে সঠিক খবরটি দিতে পারবো কিনা আমি জানি না। আমি চেষ্টা করি যে কথাগুলো আমি জানি সেগুলো বলার জন্য, এবং যেগুলো জানি না আমি গুজবে কান কম দেওয়ার চেষ্টা করি।
জি, কিন্তু নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়, সেখান থেকে কোনো ভাইব পার কিনা সেটি আসলে আমি বারবার জানার আপনার কাছ থেকেও চেষ্টা করি, কারণ এখন আওয়ামী লীগের নেতারা খুব একটা কথাও বলেন না। তাদেরকে যেমন প্রকাশ্যে দেখা যায় না, তেমন করে তাদের সাথে কথা বলবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায় না। আপনাকে অনেক কষ্টে পেয়েছি ডাক্তার হাবিব মিল্লাত। যে আহ, সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব অজয় তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূস নির্বাচন ঘোষণা করলে তার মা দেশে ফিরবেন। আপনাদের আসলে কি মনে করেন নেত্রী কিভাবে দেশে ফিরবেন, বা আপনাদের আওয়ামী লীগের যারা বাইরে আছেন, বিভিন্ন দেশে দেশে আছেন, কিভাবে আসলে পরিকল্পনাটা কেমন কেমন হওয়া উচিত বলে মনে করেন? প্রথমত এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিবে যে তারা কিভাবে কি সিদ্ধান্ত নেয়, সেই অনুযায়ী তাদের আমাদের মতো ছোটখাটো যারা কর্মী আছে তারা সেটা পালন করবে। দ্বিতীয়টি, উনি যে কথাটি বলেছেন সেটা আসলে ওনাকে শোতে এনে আপনি যদি জিজ্ঞেস করতেন ব্যাখ্যাটা খুব সুন্দর করে পেয়ে যেতেন। আমাকে ওনার ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে আসলে কখনোই সম্ভব হবে না। জি, মানে তাহলে আসলে ফেরার কোনো প্রক্রিয়া সম্পর্কে আপনারা জানেন না, আপনাদের কাছে কোনো ধারণা নাই কর্মী হিসাবে যে আসলে দেশে ফিরে দেশের রাজনীতিতে ফেরা হবে কিভাবে, কোনো বার্তা নাই। ও একটা কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে কয়জন কর্মী দেশের বাইরে গেছে, কয়জন কর্মী জেলে আছে, কয়জন কর্মী, কিছু কর্মী পালিয়ে আছে, এই কথাটা ঠিক। বাংলাদেশের সর্বনিম্ন ভোটটি পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেই বিপর্যয়ের সময় ৭৯ সনে ২৫ ভাগের কাছাকাছি, ১২ কোটি ভোটার। সেইখানে সেটিও যদি ধরি তাহলেও কিন্তু ৩ কোটি ভোটার, ৫ কোটি মানুষ বাংলাদেশকে এখনো সমর্থন করে। তাদের বাদ দিয়ে বাংলাদেশে কিন্তু কোন রাজনৈতিক কর্মকাণ্ড, সিদ্ধান্ত পরিবর্তন করা যে কোনো সরকারের পক্ষে কঠিন। সুতরাং আপনাকে মনে করতে হবে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী দেশের বাইরে আছে বা কারা অন্তরীণ আছে বলেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না, সেটা কিন্তু সঠিক নাও হতে পারে। সামনে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে? আবারও পার্লামেন্টারি বোর্ডকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করতে লাভ নাই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নির্বাচনমুখী দল থাকা উচিত। জি, ডাক্তার হাবিবে মিল্লাত, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় আপনি আমাকে দিলেন, অনেক কিছু আসলে জানবার চেষ্টা করলাম, কিছুটা পারলাম কিছুটা পারলাম না। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদের অসংখ্য ধন্যবাদ।